আমরা ঘটনায় যাই। ঘটনাটা আপনি যেটা বলছিলেন, আমরা প্রথম ঘটনাটা একটু শুনি। আচ্ছা ভাইয়া, তো এই ঘটনা হচ্ছে ভাইয়া 2006 সালের। জি। 2006 সালে মেরাদিয়া, এটা হচ্ছে একটা পোড়াবাড়ি রিলেটেড কাহিনী। জি। তো পোড়াবাড়ির আশেপাশে মানে কিছু গ্রাম ছিল বা বাড়ি ছিল। তো আমি যে ঘটনাটা কালেক্ট করা হয়েছে আমার এক বড় ভাই ইমরান ভাইয়ের কাছ থেকে। তো ইমরান ভাইয়ের কাছ থেকে ঘটনাটা আমরা শুনেছি এভাবে যে পোড়াবাড়ির আশেপাশে একটা বাড়ি ছিল, বাড়ির একটা ছেলে ছিল। তো ছেলের নাম হচ্ছে সুমন, ওর বয়স 7 থেকে 8 বছরের মতো ভাইয়া। তো সুমন অনেকটা মানে চঞ্চল টাইপের ছেলে ছিল এবং অনেকটা কিউট ছিল। তো যার কারণে সুমনকে সবাই আদরও করতো, আবার বকাবকি তো করতোই ওর চঞ্চলতার কারণে। তো ভাই কাহিনীটা এমন ভাবে শুরু হয় যে যে কোনো এক শনিবারে 12টার দিকে, দুপুর 12টার দিকে সুমন হারায় যায়। আচ্ছা, ঠিক আছে। তো সুমন হারায় যায়। আর বলে রাখা ভালো যে সুমনের বাবা মার আর কোনো সন্তান ছিল না, সুমন একাই তাদের সন্তান ছিল। তো অনেক তদবির করে সুমনকে তারা মানে নিজেদের ইয়েতে আনা হয়। পরে এখন সুমন হারিয়ে যাওয়ার পরে বাবা মা অনেক খোঁজাখুঁজি করে। তো খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয় যে 2 দিন যাবত তোকে খুঁজে পাওয়া যায় না। তো এর মধ্যে মানে যেদিন হারানো যায় ওদিনই একটা বৃদ্ধ লোক এসে বলে যে সুমনকে আমি দেখেছি পোড়া বাড়িতে। ঠিক আছে। তো পোড়া বাড়ির ওখানেও খোঁজা হয়, কিন্তু পোড়া বাড়ির ওখানে আসলে সুমনকে পাওয়া যায়নি, কারণ পোড়া বাড়িটা ছিল পুরোটা দেয়াল দিয়ে ঘেরা। তো পরে ভাইয়া 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যাওয়ার পর একদিন সুমনের বয়সী কিছু ছেলে তো বলতেছে যে সুমনকে আমরা দেখছি। তো সুমনকে তোমরা কোথায় দেখছো? তো বলতেছে যে আমি পোড়া বাড়িতে সুমনকে দেখছি। তা এখন কেউ বিশ্বাস করতেছে না, কারণ ভাইয়া পোড়া বাড়ি আবার একটা কাহিনী আছে। আমি ছোট করে কাহিনীটা একটু যদি বলেন তো বলতে পারি। জি বলেন প্লিজ। পোড়া বাড়ির কাহিনীটা হচ্ছে এরকম যে পোড়া বাড়িটা ছিল 3 জন সন্ন্যাসীর। তো 3 জনের মধ্যে 2 জন ছিল মহিলা, একজন বৃদ্ধ আর একজন নারী, আরেকটা ছিল পুরুষ। তো তারা শুধু সন্ন্যাস এবং সন্ন্যাসের জন্যই আর কি বাসায় থাকতো। তো তারা এখানে ধ্যান করতো। তো একদিন দেখা গেল যে বাড়িটায় আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়ার পরে বাড়িটা যখন মানে আগুন নিভানো হলো, তো নিভানোর পরে আর বাড়ির ভিতরে কোনো লাশ খুঁজে পাওয়া যায়নি ভাইয়া। তো এতে হয়েছে যে গ্রামের লোকজন বিভিন্ন ধরনের মতামত দিছে যে হতে পারে যে লাশটা হতে পারে তারা সন্ন্যাস করতে করতে গায়েব হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। আবার কেউ কেউ বলতেছে যে বাড়িটা তারা সকালে আগুন লাগিয়ে তারা গ্রাম ছেড়ে চলে গেছে। আর বাড়িটা ছিল আপনার চারপাশে দেয়াল দিয়ে ঘেরা। আচ্ছা। দেয়াল দিয়ে ঘেরা, এত উঁচু দেয়াল যে এখানে একটা 7-8 বছরের বাচ্চার তো যাওয়ার প্রশ্নই আসে না। প্লাস হচ্ছে আমাদের মতো বয়সী ছেলেদের মেয়েদের যেতেও ওখানে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভাই কাহিনীতে আসি। তো যখন 2টা ছেলে বললো যে সুমনকে আমরা দেখেছি বাসায়, তো কেউ বিশ্বাস করতেছে না। তো এমন সময় সুমনের মামা যে ছিল সে কাহিনীটা মোটামুটি বললো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোরা দেখছিস তা আমি যাই দেখি। সে তার 4-5 জন লোক নিয়ে গেল, বাড়ি দেয়াল টপকে ভিতরে গেল। তো ভিতরে যাওয়ার পরে ভাইয়া সে সারা ঘর তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। 1তলা 2তলা ছিল, 2তলাটা ছিল হচ্ছে আপনার টিন শেডের, কিন্তু উপর থেকে টিন মানে পুরো বাড়ি তো টিন কিছু ছিল না। তো পুরো বাড়িটা তন্ন করে খোঁজার পরেও সুমনকে পাওয়া গেল না। তো যখন তারা ব্যাক করে চলে আসবে ভাইয়া, এমন সময় একটা বৃদ্ধ লোক বলতেছে যে আমি টয়লেটের কাছে কিছু একটা দেখতেছি। আচ্ছা। তো টয়লেটের কাছে যে দেখা হলো যে একটা বাচ্চা উলঙ্গ ভাবে বসে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা দেখার পর বাচ্চাকে ডাক দেওয়া হলো, কিন্তু বাচ্চা কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা, রেসপন্স করতেছে না এবং কাউকে চিনতেও পারতেছে না। তো বাচ্চার মা যখন সামনে গেল তখন সে চিনতে পারলো যেটা হচ্ছে তারই ছেলে সুমন। পরে বাচ্চার মা তাকে কোলে করে নিয়ে আসলো, আর বাচ্চা তার মাকে শুধুমাত্র চিনতে পারলো আর মা বলে ডাক দিল। তো বাচ্চার মা তাকে কোলে করে বাসায় চলে আসলো। তো বাসায় চলে আসে ফ্রেশ ট্রেশ হওয়ার পর, মানে এত কষ্টের
করার পরে ছেলেকে পাওয়া গেল, আদর যত্ন হলো। তো ভাইয়ের কিছুদিন পর লক্ষ্য করা গেল যে ছেলে আস্তে আস্তে শুকায় যাচ্ছে। শুকায় যাচ্ছে বলতে এমন ভাবে যে তার শরীরে শুধু চামড়া আর হাড্ডি আছে, মাংস বলতে কিছু নেই। চামড়ার হাড্ডি আছে, মাংস বলতে কিছু নেই। তো তারপরে হচ্ছে যে তার খাবার মানে সে আগে খুব কমই খেত, এখন মানে সে এত পরিমাণে খাবার বাড়িয়ে দিয়েছে। যেমন হচ্ছে ভাইয়া, আমি উদাহরণ একটা দিই, তখন 2006 সালের দিকে একটা ডানো দুধের ডিব্বা পাওয়া যেত, 1400 না কত টাকা জানি দাম ছিল, আমার ভাই খেয়াল নাই, মানে বড় একটা ডিব্বা। ও এই দুধের ডিব্বা এক বসায় খায় উঠতো। তারপর সুজি দেন বা যে কোনো ধরনের খাবার দেন, ওইটা খেয়ে ফেলতো। তো এটা সবাই মানে একটু অড লাগার কারণে সবাই একটু এটা নিয়ে কথা বলতে, মানে এটা যথেষ্ট অড লাগার কথা। হ্যাঁ। তো পরে যখন বাবা আসে, বাবা জানতে পারে, তো বাবা বলে যে আমার ছেলে, আমার একটা মাত্র ছেলে, ও যা খুশি খাক, আমার তো টাকা পয়সার অভাব নেই, ও যা খুশি খাক, সমস্যা নেই। তো এটা মানে অতটা কেউ গুরুত্ব দেয় না। পরে ভাই আস্তে আস্তে চলতে থাকে দিন, মানে মাঝখানে মনে হচ্ছে 4-5 দিন চলে গেছে। তো যাওয়ার পরে একদিন হঠাৎ করে সুমনের মা লক্ষ্য করলো যে সুমন তার ডান হাতের প্রথম আঙ্গুলটা সে চাবাচ্ছে। চাবানোর এইটা দেখার পর সুমনের মা করলো কি, সুমনের হাতটা সরিয়ে দিল। আচ্ছা। তো সরিয়ে দেওয়ার পর সুমন কান্নাকাটি শুরু করলো। ও ভাই, একটা কথা বলতে ভুলে গেছি আমি, যে সুমন 2টা সেন্টেন্স শুধু বলতে পারতো, মা আর হচ্ছে খাবার, কিছু খাবো খেতে দে, কিছু খাবো খেতে দে, এই কথাটা বলতে ভুলে গেছি। তো ও দেখা যেত যে মানে যখন ওকে খাবার দেওয়া হতো না বা কিছু হতো না, তো ও আঙ্গুল চাবাচ্ছে। তো এই আঙ্গুল চাপানোর ফলে পরে এটা ওর হাত ছড়া দিল, কান্নাকাটি করতো। পরে হচ্ছে আবার ওর মা যখন আঙ্গুলটা মুখে দিয়ে দিত, তখন আবার সব চুপ, ঠিক আছে। আচ্ছা। তো ওদিন রাত্রের বেলা সুমনকে বিছানায় যখন ঘুম পাড়ানো হলো, তখন দেখতেছি সে ওই আঙ্গুল চাপাচ্ছে, আমাদের ঘুমিয়ে পড়ছে। পরে সকালবেলা যখন সুমনের মা উঠলো, তো সে চলে গেল ওয়াশরুমে, ফ্রেশ হয়ে যখন সে রুমের ভিতর আসলো, এসে সে একটা বিকট একটা চিৎকার দিল। চিৎকার আশেপাশের লোকজন চলে আসলো। তাই কাহিনীটা শুরু হলো এখান থেকে, যে লোকজন আসার পরে যা দেখলো যে সুমন তার ডান হাতের ছোট আঙ্গুলটা বাঁধে এবং হাতের কবজির যে হাড্ডিটা থাকে, মোটা হাড্ডিটা, সেই হাতের কবজির যে মোটা হাড্ডিটা থাকে, সেই হাড্ডিটা সেও খেয়ে ফেলছে। মানে 4টা আঙ্গুল আর হাতের কবজির হাড্ডি খেয়ে ফেলছে এবং সে এখনো চাবাচ্ছে, হাতের এই জায়গাটা সে এখনো চাবাচ্ছে। তো এই যে জিনিস দেখার পর সবাই তো মানে হাহাকার করতে লাগলো। তো সুমনের দাদি এসে সুমনের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। সরিয়ে দেওয়ার পরে ও কান্নাকাটি শুরু করলো, মানে কামড়াতে আসলো। আর ভাই একটা জিনিস সে খেয়াল করলো যে সে যে তার হাত খেয়ে ফেলছে, কিন্তু বিছানার উপরে 2 ফোঁটা ব্লাড ছাড়া আর কোনো রক্ত নেই। 2 ফোঁটা রক্ত বিছানার উপরে আছে। তো এই জিনিস দেখার পরে মানুষকে কামড়াতে আসার চেষ্টা করতেছে। তখন তাকে বেঁধে ফেলা হলো খাটের সাথে, বাম হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো। ডাক্তার আনা হলো। তো ভাই ডাক্তার আসার পর ডাক্তার তার বাম হাতে মানে 2 থেকে 300 বার ঘা করলো, কিন্তু কোনো রগ তার হাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে সে ইঞ্জেকশন দিয়ে ওকে অবশ করবে বা কিছু একটা করবে। তো যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সুমনের বাবা মা মানে অতিষ্ঠ হয়ে গিয়ে বললো যে বাদ দেন, আমার ছেলেকে আর কষ্ট দেওয়া লাগবে না, যদি মরে যায় আমার কোনো আপত্তি নেই। এই কথা বলে সে ডাক্তারকে বিদায় করে দিল। তো ডাক্তার চলে গেল। তো ইমরান ভাইয়ের যে কাহিনী বলতেছিলাম, ইমরান ভাই তখন আবার স্পটে ছিল। তো ইমরান ভাই তখন লক্ষ্য করলো ছেলের চোখের দিকে তাকাইলো। চোখের দিকে তাকাই দেখলো কি, যে ভাইয়া মানুষ মারা গেলে বা ধরেন আমি যদি একটা মাছের বর্ণনা, যে মাছ যদি মারা যাওয়ার পর ভেসে ওঠে পানিতে, তখন মাছের চোখটা একটা সাদা ফ্যাকাশে একটা রূপ হয়ে যায়। তো ওই ছেলের চোখটাও এরকম ফ্যাকাশে একটা রূপ হয়ে গেছে। তো সেই চোখ দেখার পরে সে আর সাহস করে তার হাত দেখার চেষ্টা করলো না। সে তাড়াতাড়ি চলে গেল একটা মাদ্রাসায় মাওলানা বা মৌলভীকে ডাকতে। তো মৌলভী যখন বাসায় আসলো, তো তাকে যখন হাতটা দেখানো হলো, হাতটা দেখানোর পরে
সে ওরে বাবারে বলে চলে গেল এখান থেকে, যে এই কাজ আমার পক্ষে করা সম্ভব না। পরে তাকে যখন ধরা হলো, সে বললো যে এটা গ্রামে একটা মহামারী ঢুকছে, অনেক অনেক ক্ষতি করতে পারে, এই কাজ আমি কেন, কেউই করতে পারবে না, আমার মাফ করে দেয়, আমার বাচ্চার অনেক ইচ্ছা আছে, এই বলে সে চলে গেল। তো ভাইয়া ওই তখন সময়টা ছিল হচ্ছে আপনার সবে বরাত থেকে রোজার মাঝখানে যে 15 দিনের মধ্যে একটা গ্যাপ থাকে, ওই সময়টা। তো ওই সময় আবার বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশে ইসলাম প্রচারের জন্য কিছু লোক আসতো। তো তাদের একটু বর্ণনা দিতে গেলে এরকম যে তারা ছিল 15 জন একটা টিম, 15 জনের টিম। তাদের বড় মানে যে সবচেয়ে মানে যে মেন ছিল, তার দাড়ি ছিল আপনার হাঁটু পর্যন্ত, ঠিক আছে? তো হাঁটু পর্যন্ত দাড়ি ছিল। আর যে সবচেয়ে ছোট মানে ছিল, তার দাড়ি ছিল পেট পর্যন্ত। তো এরকম 15 জন তারা এমন ভাবে চলাফেরা করতো যে তাদের দেখলে মনে হতো তারা একজন আরেকজনের ব্যাকআপ হিসেবে কাজ করতেছে। মানে কেউ কোথাও একা একা যেত না, সবাই দুইজনই মানে 15 জনই একসাথে, তারা যা কিছু করতো একসাথে করতো। তো সুমনের বাবা এসে তাদের কাছে মানে অনেক আকুতি মিনতি করলো যে আপনি প্লিজ আমার ছেলেটাকে দেখেন, আমার ছেলেটা এই অবস্থা। তো তারা কখনো এইসব কাজে যায় না। তো বাবার এই দেখে তারা বলতে, আচ্ছা ঠিক আছে আমরা যাবো আপনাদের বাসায়। তো বাসায় আসার পরে তারা এমন ভাবে দাঁড়ালো যে মানে একজন আরেকজনকে সাপোর্ট করে দাঁড়িয়েছে, আর বলছে যে আপনারা দরজাটা ফাঁক করে তারপর দাঁড়ান। পরে তাকে যে মেইন হুজুর ছিল, তাকে হাতটা দেখানোর পরে সে হাতটা খুব ভালোভাবে দেখলো। দেখার পরে সে প্রশ্নটা করলো যে আচ্ছা আপনারা কি এখনো বুঝতে পারেননি যে আপনাদের ছেলেটা মৃত? তো এই কথাটা বলার পরে মানে সুমনের মা চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করলো। তো কান্নাকাটি শুরু করার পরে সুমনের মাকে বলা হলো যে তুমি চুপ থাকো, আগে হুজুরের কথা বলতে দাও, তারপর তুমি কথা বলো। বলতেছে, তারপরে হুজুর বলতেছে যে ওর তো চোখটা দেখলে আপনারা বুঝতে পারছেন, কারণ চোখের উপরে একটা ফ্যাকাশে দাগ পড়ছে। এই দাগটা হচ্ছে কেউ মারা গেলে পরে। ও তো শনিবার দিন যেদিন হারায় গেছিল সেদিনই ও মারা গেছে। তো মারা গেছে কিভাবে সেটা ঘটনা সেইভাবে বললো যে শনিবার দিন একটা পিশাচ শ্রেণী কিছু একটা ওকে খেয়ে ফেলছে, মানে ওর ভিতরে ঢুকে ওর রক্ত খেয়ে ফেলছে। তো রক্ত খেয়ে ফেলার ফলে ও ওই দিনই মারা গেছে। কিন্তু পিশাচটা ওর ভিতরে ঢুকে আছে, কারণ হচ্ছে ও চাইছিল যে গ্রামে ঢুকে আরো কিছু বাচ্চাদের ক্ষতি করবে, কিন্তু সে ক্ষতি করতে পারেনি, কোনো উপায় পায়নি ক্ষতি করার, কারণ বাচ্চাটাকে খুব আদর করা মানে বাসায় রাখা হয়েছে, কারণ অন্য বাচ্চাদের সাথে খেলতে দেওয়া হয়নি কিছু না। তারপরে দেখা গেল যে তো এখন সে কারো ক্ষতি করতে না পেরে সে বলতেছে যে মানে সে চলে যাওয়ার আগে সে যে গ্রামে এসেছিল এটা একটা প্রমাণ রাখার জন্য সে বাচ্চার হাতটা খেয়ে ফেলছে, এবং এই প্রমাণ রাখার জন্য সেই কাজটা করছে। ইনশাল্লাহ আর কোনো ক্ষতি করবে না, আমি আজকের মতো আসি, এই বলে হুজুরটা চলে গেল। তো ওই দিন রাত্রি ভাইয়া বাচ্চাটা সুমন মারা গেল। তো মারা যাওয়ার পরে সুমনকে কবর টবর দেওয়া হলো। পরে ভাইয়া এখন মনে হয় ওনাদের সন্তান হয়েছে, এরপরে নেক্সট সন্তান হয়েছে। আর ওর বাবা মনে হয় একটু পাগল টাইপের হয়ে গেছিল। পরে ভাই এখন আর কিছু বলতে পারি না, এখন খবর এটার কোনো ব্যাখ্যা আমি জানি না বা অন্য সম্পর্কে কোনো খবর নেই। তবে মেরাদিয়া হাট বা অন্যশ্রীতে একটা পোড়াবাড়ি আছে, এই সম্পর্কে যদি কেউ জানতে চায় অবশ্যই জানতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব। লিখছেন যে হ্যালো রাসেল ভাইয়া, আমি প্রথম ঘটনার সাথে যে ছবিগুলো শেয়ার করেছিলাম সেই ছবির ঘটনাটি আমি প্রথমে শেয়ার করছি। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াতে পন্টিয়ানাক, যার অর্থ উইচ, এই ওয়ার্ডটা প্রায় সবার কাছেই কম বেশি পরিচিত। আপনি চাইলে আপনি দেখতে পারেন ইন্টারনেটে এবং এ সম্পর্কে আরো ডিটেলস তথ্য মানে ডিটেলড সবকিছু জানতে পারেন। এবং আমি আগেই বলেছি যে এখানকার একটি মিথ প্রচলিত আছে যে মেয়েরা বাচ্চা জন্মের আগে যদি মারা যায় তারা মৃত্যুর পর উইচে পরিণত হয়,
যাকে কেউ কেউ ফিমেল মানে ফিমেল ভ্যাম্পায়ার বলে থাকে। এখানকার মানুষজন বিলিভ করে যে এরা কলা গাছে থাকে বা তার সাথে এর কোনো সম্পর্ক আছে। ছবিতে যে নেইলটা আপনি দেখা যাচ্ছে সেটা এর মাথা থেকে গলা পর্যন্ত মানে গলা পর্যন্ত গেথে আটকে ক্যাপচার করা হয়। অনেক মালয়েশিয়ান এখনো রাতের বেলা ঘরের বাইরে বারান্দায় কাপড় শুকাতে দেয় না, কারণ তারা মনে করেন যে এরা যে কাপড়ের থেকে গন্ধ শুকে ওই ব্যক্তির রক্ত টেনে নেয়। আমি দুইটা ঘটনা বলবো। এর মধ্যে প্রথম ঘটনাটি মালয়েশিয়াতে বহুল আলোচিত একটি ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটি একটু ইরিলেটেড। আমার ফ্রেন্ড ঘটনাটি যেভাবে আমাকে পাঠিয়েছে সেভাবেই আমি বাংলায় ট্রান্সলেট করে লিখছি। এই ঘটনাটি নিয়ে মালয়েশিয়ার মিডিয়াতে অনেক রকমের কথা ওঠে। যারা বিলিভ করে তারা সবাই বিশ্বাস করে এটা একটা প্যারানর্মাল ঘটনা, আর যারা নন বিলিভার তারা মনে করে এটা একটা মার্ডার। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল একটি মালয় কাপলের সাথে, এবং যাদের একটি ছোট বাচ্চাও ছিল। তারা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছিল। তখন মালয়েশিয়াতে কোনো একটা ফেস্টিভ্যালের সময় ছিল, তাই হেভি ট্রাফিক অ্যাভয়েড করার জন্য তারা রাতে দেরি করে রওনা দিল। প্রায় রাত 2টা নাগাদ তারা কারাক হাইওয়েতে একটি টানেলের কাছাকাছি জায়গায় পৌঁছায়। টানেলের ঢোকার আগের প্রায় 1 কিলোমিটার রাস্তার এক পাশে শুধু পাহাড় আর অন্য পাশে ঘন জঙ্গলে ঢাকা। পাহাড়ি রাস্তা হওয়ার কারণে খুব একটা প্রাইভেট কার ওখানে যায় না। যেতে যেতে টানেলের প্রায় 100 ইয়ার্ড আগে তাদের গাড়িতে কোনো একটা প্রবলেম দেখা দেয়, যে কারণে হাজবেন্ডটি গাড়িটি ইমার্জেন্সি লেনে পার্ক করে। এরপর হাজবেন্ড তার ওয়াইফকে বলে যে ভেতরে অপেক্ষা করতে। সে বাইরে গিয়ে দেখে যে কি সমস্যা। মহিলাটি তার বাচ্চা সহ অনেকক্ষণ ধরে গাড়ির ভেতরে অপেক্ষা করতে থাকে। গাড়ির ইঞ্জিন কভার ওপরে উঠিয়ে রাখার কারণে সে কিছু দেখতে পাচ্ছিল না যে তার হাজবেন্ড কি করছে। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর সে হঠাৎ লক্ষ্য করলো চারপাশে কোনো একটা সারা শব্দ নেই। তখন সে একটু চিন্তায় পড়ে যায়। এরপর হঠাৎ করেই তার বাচ্চাটি কান্না শুরু করে। কোনোভাবেই বাচ্চাটির কান্না থামানো যাচ্ছিল না। ঠিক সেই সময় 2টা পুলিশের গাড়ি পাশ দিয়ে খুব স্লো ভাবে ক্রস করছিল, যেটা দেখে মহিলাটি মনে করে যে তারা হয়তো গাড়ি থামাবে। কিন্তু পরক্ষণেই তারা তাদের গাড়ির স্পিড বাড়িয়ে সামনে চলে যায় এবং তারা টানেলের মুখে লাইটের কাছাকাছি গিয়ে হ্যান্ড ব্রেক করে গাড়ি থামায়। তখন মহিলাটি শুনতে পায় পুলিশগুলো ওখান থেকে তাকে ডাকছে গাড়ি থেকে বের হয়ে তাদের দিকে দৌড়ে চলে আসার জন্য। মহিলাটি খুব ভয় পেয়ে যায় এবং বাচ্চাটিকে কোলে নিয়ে সে দ্রুত পুলিশগুলোর দিকে হাঁটা শুরু করে। তখন পুলিশগুলো তাকে বলে যে পেছনে ফিরে না তাকাতে। মহিলাটি কিছু দূর যাওয়ার পর খুব দ্রুত হাঁটা অবস্থায় তার হাজবেন্ডের কথা চিন্তা করে পেছনে ঘুরে তাকায়, এবং সে যেটা দেখলো সেটা ছিল বিভৎস ভয়ঙ্কর এক দৃশ্য। সে দেখলো 3টি পন্তিয়ানাক ভাসমান অবস্থায় আছে এবং একটি তার হাজবেন্ডের মাথা থেকে রক্ত চুষে খাচ্ছে, আর বাকি দুটো দেহ থেকে রক্ত খাচ্ছিল। পুলিশম্যানগুলো যখন দেখলো যে মহিলাটি এই দৃশ্যটি দেখছে, তাদের মধ্যে থেকে 2 জন তাকে টেনে গাড়ির দিকে নিয়ে আসে এবং বাকিরা ওই 3টি পন্তিয়ানাককে লক্ষ্য করে গুলি করে এবং তৎক্ষণাৎ সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুলিশগুলো যখন লাশের কাছে যায় তারা দেখে যে সেখানে মাথা ছাড়া দেহটি পড়ে আছে, কিন্তু দেহে কোনো রক্তের চিহ্ন নাই। পরবর্তীতে
তারা সেই বৃদ্ধ মহিলা, যে মহিলা তার এবং 7 জন পুলিশ তাদেরকে সাক্ষী করে কেসটি ক্লোজ করে দেয়া হয়, আর হাইওয়েতে ওই প্লেসটি সিল করে দেয়া হয়। এই ঘটনাটি এবং এর পরবর্তী যে ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে ছবির ঘটনা, অর্থাৎ যেটা আপনারা ছবিতে দেখছেন, যেটা সেন্ড করেছিলাম আমি আপনাকে, যেটাকে পন্তিয়াত নাক বা উইচ, যেটাই আপনি বলতে চান বলতে পারেন। এই ঘটনাটি ঘটে, প্রথম ঘটনাটি ঘটার বেশ কিছুদিন পর আশেপাশের কোনো এক গ্রামে। ঘটনাটি যে মেয়ের সাথে ঘটে, সে ওই গ্রামেরই এক রিলেটিভের বাসায় বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তার ফার্স্ট যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হলো রেস্ট্রিকশন। তার রিলেটিভ প্রথমে তাকে ওয়ার্ন করে এবং ওয়ার্ন করে দিল যে রাতের বেলা বাইরে যাওয়া যাবে না, বাট কোনো কিছু এবং কেন কি জন্য সেটা তাকে বলা হয়নি। প্রথমে ব্যাপারটা উইয়ার্ড মনে হলেও পরে তাদের বাসার লোকজনের কিছু অদ্ভুত আচরণ কিছুটা ভয় পেয়ে যায় সে। যেমন সে দেখলো যে প্রতি রাতেই ওই বাসার এক আন্টি ডিনারের পর কিছু খাবার খোলা পাতায় করে ব্যাকডোরের বাইরে রেখে আসতো এবং ঘুমানোর আগে ওই ব্যাকডোরটি একটি লোহার চাপাতি গেঁথে রাখত। এই ব্যাপারে সে জানতে চাইলেও কেউ তাকে কিছু বলতে চায় না। একদিন সন্ধ্যার ঘটনা, চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। এমন সময় একজন মহিলার ডাকাডাকি আর আওয়াজ শোনা যায়। সবাই ঘর থেকে বের হয়ে দেখে যে এক মহিলা দাঁড়িয়ে আছে। সে বলে যে তার ফোনের নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, তাই কাউকে কলও করতে পারছে না, তার একটু হেল্প দরকার। মহিলাটি বলে যে তারা পাশের হাইওয়ে দিয়ে গাড়িতে যাচ্ছিল এবং মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গেছে, আশেপাশে কিছুই নেই, অন্ধকার বাড়ির লাইট দূর থেকে দেখে এসে হেল্পের জন্য এখানে এসেছে। আর তার হাজব্যান্ড গাড়ির ওখানেই একটা একা গাড়িতে ঠিক করার ট্রাই করছে। এই কথা শোনার সাথে সাথে তার রিলেটিভ বলে যে কাজটা আপনি ঠিক করেননি, আপনার হাজব্যান্ডকে এরকম একটা জায়গায় ফেলে এসে আপনি ভুল করেছেন। এরপর তার রিলেটিভ মহিলাটিকে নিয়ে একটু অপেক্ষা করতে বলে। আশপাশ থেকে কিছু লোকজন জড়ো করে এবার সেখানে একজন বৃদ্ধ ধার্মিক লোককে খবর দিয়ে নিয়ে আসে এবং সে দেখতে পায় যে ওই বৃদ্ধ লোকটির হাতে একটি ব্যাগ। এরপর বাকি সবাই কেউ চাপাতি, কেউ লাঠি নিয়ে ওই মহিলা আর ওই বৃদ্ধ লোকটি সহ সেই হাইওয়েতে রওনা দেয় এবং সেও অন্যদের সাথে পিছু পিছু যেতে থাকে। তাদের সবাইকে সেই বৃদ্ধ লোকটি একদম চুপচাপ থাকতে বলে, যেন কেউ কোনো আওয়াজ না করে। আস্তে আস্তে তারা হাইওয়েতে গাড়িতে খুব কাছাকাছি চলে আসে। হঠাৎ তারা দেখতে পায় যে গাড়ির পাশেই স্ট্রিট ল্যাম্পের ঠিক নিচে লোকটা লাশ পড়ে আছে, আর কিছু দূর একটা সেই লাশের বুকের ওপর কিছুটা ওই লাশের বুকের উপরে বসে আছে। এটা দেখেই ওই মৃত লোকের ওয়াইফ চিৎকার করে ওঠে আর এই পরে সেই জিনিসটা তাদের দিকে ঘুরে তাকায়। তারা যেটা দেখে সেটা ছিল যে খুব বাজে ভয়ঙ্কর জিনিসটা ছিল একটি মেয়ে, তার লম্বা চুল। তখন সাথে সাথে সেই বৃদ্ধ লোকটি কোরআন থেকে কিছু আয়াত পড়তে পড়তে জিনিসটার দিকে এগোতে থাকে। যখন লোকটি কোরআন পড়ছিল তখন ওই জিনিসটা হঠাৎ করেই কেমন ভাবে যেন কাঁপতে থাকে। যখন লোকটি আয়াত পড়তে পড়তে একদম কাছে চলে যায় তখন জিনিসটি তাকিয়ে থামতে ইশারা করে। ঠিক ওই মুহূর্তে সেই বৃদ্ধ লোকটি তার ব্যাগ থেকে একটি বড় নীল বের করে সজোরে ওই জিনিসটার মাথা গেঁথে দেয় এবং এরপর সাথে সাথেই ওইখানে একজন লোক চাপাতি দিয়ে কোপে তার মাথা কেটে ফেলে। সবার সামনেই এই জিনিসটা, এই ফিগারটা গায়েব হয়ে যায়, শুধু মাথাটা থেকে যায় এবং যেটা এরপর বৃদ্ধ লোকটি ব্যাগ থেকে একটি জারের ভেতর ঢুকিয়ে দেয়। এর কিছু সময় পর খবর পেয়ে পুলিশ সেখানে আসে এবং তারা ডেড বডি উদ্ধার করে। এর পরের দিনেই মেয়েটি তার ফ্যামিলি সহ সেখান থেকে চলে যায় আর সাথে নিয়ে যায় এই বোতলে বন্দী
পন্টিয়ানাক এবং পন্টিয়ানাকের ফটো, এবং এই ছিল আমার ঘটনা। হয়তো অতটা গুছিয়ে লিখতে পারিনি, এবং পছন্দ হলে পড়ে শোনাবেন। আমার মালয় ফ্রেন্ডটা আমাকে একটা কথাই মেনশন করে দিয়েছে যে বিলিভিং ইজ ইউর চয়েস, বাট ডোন্ট লাভ অ্যাট পন্টিয়ানাক। তো আমার মনে হয় সেটাই, মানে এক একটা জায়গায় এক একটা মানে ব্যাপার থাকে, এবং এটা আপনার মানে একেবারেই এটাকে অবজ্ঞা করা বা এরকম করার কোনো কারণ নেই। আমি আজকে এখানে বাবু ভাই এসছেন, আমাদের আজকে হাফেজ মঈনুদ্দিন সাহেব আসার কথা ছিল, উনি কোনো একটা কারণে আসেননি। আমার মনে হয় যে আমরা দুজনকে দিয়ে দুরকম ব্যাখ্যা চিন্তা করেছিলাম, যে আমরা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিব, তারপরে উনি একটা ব্যাখ্যা দিবেন, তো সেটা তো সম্ভব হলো না। তবে আমি একটা জিনিস বলি, যে নাম গোপন রাখবেন এরকম বলে একজন প্রবলেমের কথা বলেছেন, যে আমি পড়ালেখা ঠিক মতো মনোযোগ দিতে পারি না। আগে নামাজ পড়তাম নিয়মিত, কিন্তু এখন যেন নামাজ আকৃষ্ট করে না আমাকে, যে কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমি কি কোনো কি সমস্যা? আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি অন্য যে কোনো সমস্যার চাইতে সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যে কনসেন্ট্রেট করবেন কোন একটা কিছুতে, এটা কিন্তু একটা প্র্যাকটিস। আপনি যখন এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসবেন, তখন আপনার আবার কোনো দিকে কনসেন্ট্রেট করতে সমস্যা হবে। সেটা একটা প্যারানর্মাল কোনো ঘটনা বলে আমার মনেই হচ্ছে না আসলে। ফার্স্ট অফ অল, আপনি যদি নামাজ পড়েন, কয়েকদিন নামাজ পড়তে পড়তে আপনি দেখবেন যে আপনি এর মধ্যে আবার ঢুকে গেছেন। সুতরাং আপনার এই চেষ্টাটা দরকার, এবং এটা পুরোপুরি প্র্যাকটিস। আপনি হয়তো একটু বিক্ষিপ্ত হয়ে আছেন কোনো একটা কারণে, সেটা হতে পারে আপনার পারিবারিক বা আপনার খুবই পার্সোনাল কোনো ব্যাপার, সেটা তো আমরা জানি না, বাট আপনি কোন একটা কারণে বিক্ষিপ্ত হয়ে আছেন। আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে মনটাকে স্থির করা, এবং তারপরে কোন যেটা আপনার দরকার সেই দরকারের প্রতি আপনার মনোনিবেশ করা। এটাতে প্যারানর্মাল কিছু আছে বলে আমার মনে হয় না। কি বাবু, আমি ঠিক বলছি না? আমার কাছে মনে হচ্ছে যে এরকমই কিছু একটা বোধ হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিকই, বাট নামাজের মধ্যে একটা ছোট জিনিস থাকে রাসেল ভাই, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করি। শান্তি থাকে, মানে না, নামাজটা যদি হঠাৎ করে একবার মানে মানুষ মিস করে ফেলে, হ্যাঁ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যাচ্ছে এইটা এমনটা ট্রেন্ড হয়ে যায় না, যে মানে ইটস লাইক প্যারানর্মাল কিছু নাই, বাট স্টিল এখানে কিছু একটা ব্যাপার আছে, মানে প্যারানর্মাল কাইন্ড অফ থিং, যে আপনাকে একটু দূরে রাখার চেষ্টা করা হয় নামাজটা থেকে। ওকে, মানে এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি। আচ্ছা, এটা তো অবশ্যই, এটা এরকম যেটা তো হতেই পারে। আমি যেটা বলছি, পরের যে প্রবলেমটা, এই প্রবলেমটাও আমি যদিও আমরা মানে আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়েও বলতে পারবেন, বাট আমার কাছে এটা মনে হয় যে আপনার সায়েন্টিফিক ভাবে সেটাই না, অন্য একটা কথা বলছি, অন্য একটা প্রসঙ্গ বলছি, এবং এটা দেখেন তো, আপনি সায়েন্টিফিক ভাবে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা কিরকম। যে তিনি একজন লিখছেন, মীর সাখাওয়াত হোসেন, তিনি লিখছেন যে আমার সকল ভালো কাজ, বিশেষ করে লেখাপড়া, চাকরি ইত্যাদিতে খুব সমস্যা অনুভব করছি। ভালো প্রস্তুতি থাকলেও পরীক্ষাতে ভালো ফল আসে না। কিছুদিন আগে অনার্স শেষ করে বিভিন্ন জায়গায় আবেদন করেছি, অ্যাপ্লাই করেছেন তিনি, বাট কোনো রেজাল্ট আসেনি। এবং তিনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এবং তাকে তার কোন একজন হুজুর বলেছেন, এই জন্য আমি আর মঈনুদ্দিন ভাইয়ের কোনো পরামর্শ নেওয়ার এখানে দরকার নেই, বা অলরেডি কথা বলছে, যদি এরপরে দরকার হয় তাহলে ডেফিনেটলি বলবো, যে হুজুর বলেছেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবং আপনি বলছেন যে দোয়া পড়ে, বা আপনি যে দোয়া করে দিতে, সেটা আমাদের মঈনুদ্দিন ভাই যদি পরবর্তীতে আসেন তখন আপনাকে ডেফিনেটলি বলবো। আপনার কাছে এটা কতটুকু মনে হয় যে এরকম ব্ল্যাক ম্যাজিক, না আপনার কাছে অন্য কিছু মনে হয়? যে এই যে উনি পড়াশোনায় উনি বলছেন যে মানে চাকরি ক্ষেত্রে পড়ালেখায় খুব সমস্যা অনুভব করছেন, মানে উনি পরীক্ষা দিচ্ছেন, চাকরির একটা পার্টে অ্যাপ্লাই করছেন, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, বাট কোনো মানে পজিটিভ রেজাল্ট আসছে না। অ্যাকচুয়ালি এটা তো খুব ন্যাচারাল সিন রাসেল ভাই, যেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে, ঠিক না? এখন আপনি দেখেন যে রেশিওটা কি, মানুষ চাকরি অ্যাপ্লাই করে চাকরি পাচ্ছে,
এই রেশিওটা কিন্তু খুবই কম, খুব কম, ঠিক না? কারণ এত কম্পিটিশন, মানে এত বেশি চাকরির বাজারে এত কম্পিটিশন, রেজাল্ট সবাই ভালো করছে, সবাই চাচ্ছে নিজেকে গ্রুম করে এমন একটা অবস্থায় নিয়ে আসতে। আমার কম্পিটিশন না হার্ড হয়ে গেছে এখন, মানে আমার মনে হয় প্রস্তুতিটা ওইভাবে যদি নিতে পারি সেটাই, এটা খুব স্বাভাবিক যে মানে হতে নাই পারে, হ্যাঁ, মানে যে চেষ্টা চালিয়ে যেতে হবে, মানে সবকিছুতে ম্যাজিকের প্রভাব এটা ভাবাটা ভালো হয় না, ঠিক হবে। প্যারানয়েড হয়ে গেলে। আচ্ছা যাই হোক, আমরা আপনার ঘটনায় যাই, আমরা একটা ঘটনা শুনে আসি এর মধ্যে। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা বেশ আগের ঘটনা, ইটস লাইক 90s এর দিকের, হ্যাঁ 90s মানে লেট 80s 90s শুরু হচ্ছে এরকম একটা সময়। আমি একটা জায়গায় স্পেসিফিক নাম বলবো না, ঢাকা শহরে কোন একটা জায়গা, এবং জায়গাটা তখন ডেভেলপ হচ্ছিল, মানে এক্সপ্যান্ড হচ্ছিল, মানে জায়গাটা খুব রিনাউন্ড একটা জায়গা, এবং রিনাউন্ড জায়গাটার একটা অংশ এক্সপ্যান্ড হচ্ছিল। শুধু বলি ওখানে নদী ছিল একসময়, নদীটা ভরাট করে পরে তৈরি করা হয়েছে এরকম একটা জায়গায়। নদীটা অনেক জায়গায় ভরাট করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ওটা আপনি যখন বলছেন তখন সবার মাথায় প্রথমেই একটা ছবি ভেসে ওঠে। তো ওই এলাকাতে আমার পরিচিত আর কি এক ফ্রেন্ডের, ওর বাবা ওখানে জায়গা কিনেছিল আরো আগে। তখন যখন জায়গা কিনেছিল তখন রাসেল ভাই যে জায়গাটা কাইন্ড অফ নদী ছিল, মানে মানে নদী মারা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওই নৌকায় করে বাঁশ দিয়ে দেখাতো আর কি যেসব জায়গায় জায়গা হতে পারে বা এরকম হবে। তো পরবর্তীতে ওই অবস্থায় জায়গা কেনার পর জায়গা যখন উনি পান, যখন জায়গাটাকে ভরাট করে ফেলা হয়, তো তখন কিন্তু বেশ বিস্তীর্ণ একটা প্রান্তরের মতো ছিল আর কি। তো আমাদের সেই ফ্রেন্ডের বাবা যখন ডিসাইড করে যে ওখানে বাড়ি করবে, তখনও দেখা যাচ্ছিল বিভিন্ন প্লট গুলো আর কি আপনার বেশ দূরত্বে পড়েছে, এবং দেখা যাচ্ছে একটা প্লটে কেউ উঠেছে আর একটা প্লটে কেউ নাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ওই ফ্রেন্ডের বাসায় অনেকে যেত আড্ডা মারতে আর কি। তা আমাদের দুইজন ফ্রেন্ড একদিন বৃষ্টির সময় আর কি, মানে বৃষ্টির দিন, তখন আড্ডা দিতে গেছে ওর বাসায় আর কি। তো ও খুব গোবেচারা টাইপের ছিল আর কি, যার বাসায় যেত খুব ঠান্ডা টাইপের, কারোই নাম বলছি না কারণ অনেকে চিনে ফেলবে ওদের। তো খুব ঠান্ডা টাইপের ছিল। তো ওর বাবা খুব শাসনে রাখতো তাকে, প্রচন্ড শাসনে রাখতো। তো যাই হোক, তো আড্ডা দিতে গেছে বৃষ্টির দিন, এই আড্ডাটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে আর কি। আচ্ছা, এমন সময় তার বাবা আর কি ওই তাকে মানে বুঝতে পারছে যে ও বাইরে আছে, তো খুব মানে ধমক দিছে, ডাক দিছে। তো সে করছে কি, দৌড় দিছে আপনার ওখান থেকে, দৌড়ে বাবার কাছে গেছে, বলছে ওরা বন্ধুরা পলাইছে ওখান থেকে। আচ্ছা, তো পালানোর পর এক বন্ধু বলছে যে আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। আরেকজন ওয়েট করতেছে, মানে ওই সময় আড্ডাটা খুব আগ্রহের ব্যাপার ছিল আসলে, মানে আড্ডা মারবো কিছুক্ষণ এরকম একটা ব্যাপার স্যাপার। তো এক বন্ধু চলে গেছে, আর ওই আরেকটা বন্ধু করছে কি ওই হেঁটে যে দাঁড়ায় আছে এক জায়গায়। আচ্ছা, তো ওর বাবা আবার খুঁজতে এসে মানে বিশাল মানে ধমক দিয়ে দিতে সামনে আসছে। তো এটাতে সে আরো দৌড়াইছে, এবং দৌড়াতে ওই প্লটের একটা শেষ প্রান্তের দিকে, মানে শেষ প্রান্ত ঠিক না, মানে অনেক দূরে আর কি, এরপরে কিন্তু দেখা যায় না, অনেক দূর পর্যন্ত চলে গেছে জায়গাটা। এক জায়গায় এসে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তখন অলরেডি সন্ধ্যা আরো ঘনায় গেছে, বৃষ্টি হচ্ছে এবং টুপি বৃষ্টি পড়তেছে। তো এরকম সময় সে অনেকক্ষণ দাঁড়ায় আছে, বন্ধুর জন্য ওয়েট করতেছে। এর মধ্যে বেশ অন্ধকার হয়ে গেছে। তো হঠাৎ করে ও খেয়াল করলো যে পাশে একটা জায়গা ছিল, বাঁশের মতো হালকা ঘের দেওয়া আর কি, বাঁশের বেড়া দিয়ে। ওই জায়গা পানির মধ্যে মনে হচ্ছে কিছু একটা মানে আপনার উপর দিকে উঠছে, লাইক মাছে ঘাই দেয় যেটাকে বলে, ওরকম টাইপের, কিন্তু বেশ বড় আকারের ঘাই। আচ্ছা, মানে বেশ ভাস করে উঠতেছে এরকম। আচ্ছা, তো চিন্তা হচ্ছে কি এত এই মাছের এই পুকুর, ছোট পুকুর, এটার মধ্যে এরকম কি, এরকম একটা অবস্থা কেন? এবং তারপর দেখতেছে যেখানে বড় ঘাই দিচ্ছে তার আশেপাশে অনেক ছোট ছোট অনেকগুলো মাছের মধ্যে এরকমই উঠতেছে। তো অনেকক্ষণ তাকে একটু হেঁটে সামনে গেছে। তো এই সময় হঠাৎ করে ও দেখে যে একটা মানুষের মাথা আর কি, মানুষ মাথা তুলছে, মাথা তুলে বলতেছে বাবা গো এরকম চিৎকার করতেছে। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে আসল ভাই, হ্যাঁ ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে মানে জান নিয়ে দৌড় দিছে আর কি। তো দৌড় দিয়ে আসার পরে তো কাছে আসার পরে দেখে যে ওখানে কেউ নাই। তো আরো হাটে আসার পর দেখে যে ওখানে টং দোকান, যেখানে চা বেচতো চাচা,
তো তাকে যে বলছে যে চাচা আমি তো ওইখানে গেছি, এরকম মাছের ইসের মধ্যে মানুষ পড়ে গেছে এবং চিল্লাইতেছে, খুবই একটা ভয়ের ব্যাপার স্যাপার। তো চাচা বলতেছে যে ওখানে তুমি যেও না, জায়গাগুলো খুব খারাপ। বলে কেন? বলে ওই জায়গাতে এখন চাষ করছে না, বাট কিছুদিন আগ পর্যন্ত এখানে আফ্রিকান মাগুর চাষ করতো, এবং ওখানে কিছু খারাপ মানুষ ছিল। তারা কি করতো, ওই মানুষজন আপনার কারোর সাথে শত্রুতা থাকলে তাকে মেরে ওখানে ফেলে দিত এবং ওই মাছ নাকি খেয়ে ফেলতো। তো বলে যে এখনো ওই জায়গাতে মানুষ হাঁটে না, প্রায় দেখে যে এরকম মানুষ ওখান থেকে উঠে মানে চিৎকার করতেছে বা আর্তনাদ করতেছে ঠিক ওই পুকুরের পাশে, অন্ধকারের মধ্যে বসে আছে, চিৎকার করতেছে এরকম। তো পরবর্তীতে ওইটা তো ওই সময়কার ঘটনা, সে মনে করেন এটা ভুলে যায়। তো ও পরবর্তীতে কিন্তু আরো যখন বড় হয়, বড় হওয়ার পরে ওই এলাকা দিয়ে সে ঘোরাফেরা করতো, মানে যেত আর কি বন্ধুর বাসার আশায়। তো একদিন বলছে যে ও গেছে ওখানে, ওই জায়গাটা দিয়ে যাচ্ছে, ওই যে যেখানে ও পুকুর দেখছিল ওই জায়গায়, যে দেখে যে একটা বাড়ি হয়ে গেছে ওখানে আশেপাশে, এসে একটা গলির মতো আছে, মানে পুরাই চেঞ্জ একটা সিনারিও। তো ওখানে কারেন্ট চলে গেছে আর কি। তো যাচ্ছে, তো ও যে দেখে যে ওই বাসার যে চিপার মধ্যে মানে যে যেখানে ফুল গাছ টাছ করে আর কি, দুই পাশে পাতা বাহারের মধ্যে গাছ লাগানো, তো ওইখানে দেখে ছায়ার মধ্যে কে যেন বসে আছে। বসে ওখানে কি জিজ্ঞেস করছে যে আমাকে চিনছোস, আমারে চিনছোস? তো সে খুব থতমত খেয়ে গেছে, এরকম একটা অবস্থা, আমারে চিনছোস মানে পুরুষের গলার আওয়াজ। তো ও হেঁটে ওখানে গেছে, যে দেখে কেউ নেই, মানে জায়গাটা পুরাই ফাঁকা। তো এখন ও বলল যে এটা যে হতে পারে যে এই জায়গায় কিছু একটা আছে, ও আগে দেখছে এবং নেক্সট টাইম সে একই জিনিস এক্সপিরিয়েন্স করছে, এরকম কিছু একটা। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুটের পয়েন্ট ওয়েভ। আমি এখন তো আছি আপনাদের সঙ্গে, মাসুমও আছেন আমাদের সঙ্গে, আমাদের অতিথিরা আছেন। আমরা আবারও আমাদের প্রথম অতিথির কাছে যাবো, ছোট্ট করে তার দ্বিতীয় ঘটনাটা শুনবো, খুব ছোট করে দ্বিতীয় ঘটনাটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি শোভন। জি। তো আমার যে দ্বিতীয় ঘটনাটা ঘটে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের নাম হচ্ছে সোহেল। ও মাঝে মাঝে প্রায় এসে বলতো আমাকে কি আড্ডায় বসে প্রায় এসে বলতো যে বন্ধু আমি তো একটা স্বপ্ন দেখতেছি কদিন যাবত। আচ্ছা, কিরকম স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে সে একটা মেয়ের পিছে পিছে হেঁটে যাচ্ছে। আচ্ছা। তো হেঁটে যাচ্ছে, কিন্তু পরে আর স্বপ্নটার মানে কোনো শেষ দেখতেছে না, যে মেয়ের চেহারাও দেখতে পাচ্ছে না, কিছু হচ্ছে না, মানে প্রায়ই দেখতো, 1-1.5 মাস তো স্বপ্নটা ওকে প্রায় দেখতো। তো পরে একদিন রাত্রেবেলা আমাকে 2-3টার দিকে আমাকে ফোন দিছে যে আমি তোর দোস্ত মারা যেতাম। তো আমি বললাম যে কি স্যার, তোর সকালে এসে আমি কাহিনী বলবো তোকে। আচ্ছা ঠিক আছে আয়। সকালে এসে আমাকে বললো যে তো কালকে রাত্রে আমি স্বপ্নটা আবার দেখছি। কোন স্বপ্নটা? ওই যে একটা মেয়ের পিছিয়ে হেঁটে যেতেন। আচ্ছা ঠিক আছে বল কি দোস্ত। আমি যখন মেয়ের পিছিয়ে হেঁটে যাচ্ছি কালকে রাতে স্বপ্নের ভিতরে, তো আমি হাঁটতে হাঁটতে একটা জনশূন্য একটা মাঠের ভিতরে চলে আসলাম। তো মাঠের ভিতরে আসার পরে দেখলাম কি একটা টেবিল, 2 সাইডে 2টা চেয়ার দেওয়া। তো মেয়েটা অপোজিট সাইডের চেয়ারে বসলো, আমাকে এই সাইডের চেয়ারে বসতে বললো। তো মেয়েটা যখন অপোজিট চেয়ারে বসলো, তখন আমি ওর চেহারা দেখে অনেকটা মানে হিপনোটাইজের মতো হয়ে গেলাম। ওর হাসিটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। তো আমার জাগতিক কোনো খেয়াল নাই, ধ্যান ধারণা নেই। তো মেয়েটা হঠাৎ করে আমাকে ইশারা করে বললো যে তুমি টেবিলের উপরে তাকাও। চোখের ইশারা আমাকে এটা বুঝালো। তো টেবিলের উপরে তাকিয়ে দেখি যে কিছু একটা পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি এটা? তো মেয়েটা আমাকে অ্যান্সার করতেছে যে তুমি চিনো না এটা কি? এটা একটা ব্লেড। তো সোহেল বলতেছে যে আচ্ছা ব্লেড দিয়ে কি করে? তো বলতেছে যে ব্লেড দিয়ে কি করে সেটাও জানো না? এই যে দেখো ব্লেড যেরকম হাত কাটা যায়। এই বলে মেয়েটা তার হাতের তালুর নিচে পোজ দিল, রক্তটা কেটে ফেললো আর হাত থেকে রক্ত পড়া শুরু করে দিল। তো বলতেছে তুমি এটা কি কাজ করতেছো, তুমি ব্যথা পাচ্ছ না? তো ও বলতেছে না আমার ব্যথা লাগতেছে না, তুমি এক কাজ করো, তুমি ওকে দেখো। তো ও যে ব্লেডটা হাতে নিয়ে ওর হাতে কাটতে যাবে, এমন সময় পিছন থেকে ওর এক ফ্রেন্ড, ছোটবেলার একটা ফ্রেন্ড লাবণ্য নামে, ও এসে ওর পিছনে হাত দিল। হাত দেওয়ার পর ঘুরে তাকায় বলতেছে আরে তুই এখানে? তো বলতেছে তুই এখানে কি করিস? তো দেখ ও সুন্দর ওর হাত কেটে ফেলছে, ব্যথা পাচ্ছে না, আমিও কেটে দেখি ব্যথা পাই কিনা। তো এমন সময় ও যখন টার্ন করে ওই মেয়েটার দিকে তাকালো,
তাকানোর পরে ও দেখে ভয় পেয়ে গেল মেয়েটার চেহারাটা ভাই এমন অবস্থা যে মানে একটা বিকৃত হয়ে গেছে চেহারাটা ভাই 5-6 দিন পুরো মানে 5-6 দিন পরে চেহারা পড়ার 5-6 দিন পরে চেহারাটা যেরকম অবস্থা একটা কালচে দাগ পড়ে যায় এরকম একটা অবস্থা চেহারার। তো এই ঘটনা দেখার পরে অনেকটা ভয় পেয়ে যায়। তো এমন সময় লাবণ্য ওকে টান দিয়ে বলতেছে যে আয় আমার সাথে আয়, তোর এখানে বসে থাকা লাগবে না। তো উঠতে যাওয়ার সময় ও একটু চেয়ারের সাথে বাড়ি খায়। তো এই বাড়িতে ওর ঘুমটা ভেঙে যায়। তো ভাই কাহিনীটা এখানে শেষ হলে হয়তো ভালো হইতো, কিন্তু কাহিনীটা স্বপ্ন থেকে বাস্তবে চলে আসছে। বাস্তবে আসলে কিভাবে, ও যখন ঘুম থেকে ওঠার পরে দেখতেছে যে ওর খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, ওর হাতে একটা ব্লেড। ওই ব্লেড দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে ব্লেডটা ফালিয়ে দেয়, লাইটটা জ্বালায়, লাইট অন করে আরো অবাক হয় যে ওর বেডরুমের দরজাটা খোলা। তো ওর দরজাটা কখনো খোলা থাকে না, এ দেখে আরো ভয় পেয়ে যায়। তো আর রাতে কোনো মতে রাতটা পার করে। তো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই ব্লেডটা কি তোর ঘরে ছিল বা কোথায় ছিল? তো ও আমাকে বলতেছে যে আমি 4-5 দিন আগে ব্লেডটা শুধু আমার ফ্রিজের উপরে দেখছিলাম, আমার আম্মুর রুমের পাশে যে ফ্রিজটা আছে ফ্রিজের রুমে দেখছিলাম, কিন্তু আমি ব্লেডটা আমার ঘরে থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি কিভাবে ব্লেড আনলাম, কিভাবে কি করলাম আমি নিজেও জানি না, আল্লাহ বাঁচাইছে। তারপরে ও মাকে যখন এরপরের দিন কাহিনী বলছে, ওর মা ওকে আর একটা পুরান তাবিজ ছিল, ভয় পেলে তাবিজটা পড়তো। তো এই তাবিজ পড়ানোর পরে ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, আল্লাহর তার কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার পরবর্তী ঘটনা শোনার জন্য, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যেহেতু সময় আমাদের হাতে কম, আমরা চলে যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি রাসেল ভাই আমাদের এক বড় ভাইয়ের কাছে শোনা। তো অনেক আগের ঘটনা। এটা হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাহিনী আর কি। ওখানকার উনি ওখানে পড়াশোনা করতেন আর কি এক সময়। তো ওখানে অনেক কাহিনী নাকি প্রচলিত আছে, মানুষ অনেক কিছু দেখে আর কি সম্বন্ধে। তো উনি যদিও মানে আমার কাছে শুনে বেশ অবাক লেগেছে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক কাহিনী শোনাতে জিনিসটা বেশ শুয়ে গেছে আর কি। তো উনি একদিন এরকম ওখান থেকে আসছিলেন রাতের বেলা, ওখানকার উনি ইসে থাকতেন আর কি, হলে থাকতেন। তো শীতকালের রাত, অনেক রাত হয়ে গেছে। তো হেঁটে আসার পথে তো উনি দেখেন যে ওই এক রিক্সাওয়ালা আর কি উনি দাঁড়া করেছেন, জিজ্ঞেস করছে যে আমি যাবো অমুক জায়গায়। তো রিক্সাওয়ালা ওনার সাথে জাস্ট উঠতে ইশারা করছে, উনি উঠছেন। তো উনি রিক্সায় উঠলেন, ওঠার পর রিক্সা উঠে রিক্সা যাচ্ছে, প্রচন্ড শীত। তো উনি মোটামুটি নিজেকে কভার আপ করে বসে আছেন। রিক্সা চলছে, চলতে 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 ঠিক ওই ওনাদের যেখান দিয়ে ঢুকে হলের রাস্তা দিয়ে ওখান দিয়ে যাচ্ছে। তো উনি বলতেছে যে আর কি যে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু আস্তে চালান, আমার বাতাস বেশি লাগতেছে। রিক্সাওয়ালা খুব স্পিডে টানতেছিল, খুব করে যাচ্ছে, বাতাস হচ্ছে। তো রিক্সাওয়ালা কোনো উত্তর দেয় না। তো উনি যখন নাকি এরকম মানে আর কি বেশ হয়ে গেছে, মানে বলতেছে কথাই শুনে না এবং উত্তরও দেয় না। তো উনি রিক্সাওয়ালাকে এরকম হাত দিয়ে টাচ করছে। যখন উনি হাত দিয়ে এরকম টাচ করছে পিঠের মধ্যে, তখন তাকে মাথায় মাফলার পেঁচানো ছিল রিক্সাওয়ালা, পুরো মাফলারটা মাথা থেকে পড়ে গেল। এবং উনি খেয়াল করলো যে মনে হলো যে মাথাই নেই ওই জায়গায়, লাইক জাস্ট মাফলারটাই পড়ে গেল, ভেতরে সলিড কিছু ছিল না। আচ্ছা। এবং উনি ওটা দেখে প্রচন্ড চিৎকার করে রিক্সার থেকে লাফ দিয়ে নেমে যায়। রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যায়, উনি দেখতেছে যে রিক্সাটা সামনে গিয়ে থেমে গেল, রিক্সাটা কিন্তু চলে যায় নাই। এবং উনি উঠে যখন একেবারে দৌড় দিতে গেছে, ওখানে যেয়ে দেখে যে কোনো মানে রিক্সাওয়ালার চিহ্ন নেই, জাস্ট রিক্সাটা আছে। এবং উনি ওই পথ থেকে মানে কোনো হয়তো দৌড়ায় দৌড়ে বাসা আসছে এবং দোয়া পড়তে পড়তে। এবং উনি বলছে যে এরকম জিনিস নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক হয়। আপনি নিশ্চয়ই রাসেল ভাইও অনেক শুনেছেন এই ধরনের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার পরবর্তী ঘটনার জন্য। আমরা আরেকটা ঘটনা এখন যাবো, যে ঘটনাটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, এবং সেই ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শেখ মেহেদি হাসান শুভ, আমি বাসা সাতক্ষীরা তালা উপজেলায়। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, এবং তারপর ফোন নাম্বার দিয়েছেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বাসা দূরে বলে সে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তবুও আমার ইচ্ছা আছে স্টুডিওতে এসে
ঘটনা বলার, এবং আমি আগে ঘটনা পাঠিয়েছি কিন্তু আপনারা পড়েননি। আশা করছি ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। সরাসরি ঘটনায় চলে গেলাম। ঘটনাটি 2007 সালের জুন মাসে আমার মামার সাথে ঘটে। আমার মামা একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন। মামা এই ঘটনাটা যখন বলেছিলেন তখন তার গায়ে কাঁটা দিচ্ছিল। মামা ছিল একজন সাহসী লোক, কোনো কিছুতে ভয় পেতেন না তিনি। চাকরি না পাওয়ায় তার নিকটতম একজন তাকে ছোটখাটো একটা চাকরি পোস্টমর্টম করার জন্য বলেন। তো মামা সাহসী ছিলেন, চাকরি না পাওয়ার কারণে এই কাজটি করতে মামা রাজি হন। তারপর তাকে হাসপাতালের কিছু কাজ এবং পোস্টমর্টম মোটামুটি ছোটখাটো একটি চাকরি দেওয়া হয়, যা দ্বারা সে মাসে শেষে বেশ কিছু টাকা পাবে। ঘটনাটা প্রথম পোস্টমর্টমের দিন। একদিন রাত্রে একটা লাশ আনা হয় এবং বলা হয় যে পোস্টমর্টম করো। বলে রাখা ভালো যে মামা তখন কয়েকদিন কেবল হাসপাতালে জয়েন করেছেন। মামার সাথে আরেকটা লোক দেয়া হলো এবং বলা হলো যে তোমরা এই লাশটাকে পোস্টমর্টম করবে এবং এই ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তারপর মামা লাশ কাটার ঘরে নিয়ে গেলেন এবং পোস্টমর্টম করতে শুরু করলেন। এবং তারপর যে লোকটা ছিল, মামা তাকে বললেন যে তুমি তাকে একটা ছুরি নিয়ে এসো, এবং নিচের তলাতে তিনি গেলেন এবং তখন মামা একটা লাশটার মাথার উপরে কপালের ওপরের অংশ কাটছিলেন। হঠাৎ লাশটার পাটা একটু নড়ে উঠল। মামা মনের ভুল ভাবল এবং কিছুক্ষণ পর আবার পাটা নড়ল। এবার মামা একটু ভয় পেল, আবার কাজ শুরু করলো। কিছুক্ষণ পর মামা আরেকটা ছুরি নিবে বলে পিছনের দিকে ফিরতেই ছুরি নিয়ে ঘুরে দেখে লাশটির দিকে, সেটা হচ্ছে যে লাশটা যেন নিঃশ্বাস নিচ্ছে। মামা খুব ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে দৌড় দিতে গিয়ে লোকটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল এবং মামার কাছে লোকটা বলল যে কি হয়েছে মামা, সব ঘটনা বললেন। তারপর লোকটা বলল আমার সাথে চলেন তো, আমি দেখবো। মামা গিয়ে দেখলেন যে লাশটা যেমন ছিল তেমনি পড়ে আছে। সে অবাক হয়ে গেল এবং সে বলল যে লাশটা একটু আগে উঠে নিঃশ্বাস নিচ্ছিল মামার সাথে। লোকটি বলল আপনি প্রথম লাশ কাটছেন বলেই এরকম হচ্ছে, আপনি বাসায় গিয়ে রেস্ট নিন, ঠিক হয়ে যাবে। মামা বাড়ি ফিরবেন বলে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকেন গাড়ি অপেক্ষায়। তখন বাজে ঠিক রাত 10:35। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা সিএনজি আসলো। মামা লাশটা নিয়ে চিন্তা করছিলেন বলে চালককে না দেখেই সিএনজিতে উঠে বসলেন এবং মামা চিন্তা করছিলেন যে এবং ভাবছেন কি হলো এটা আমার সাথে। সিএনজি চালক বলে এত চিন্তা করছেন কেন স্যার, এত চিন্তা করছেন কেন স্যার, এসব নিয়ে চিন্তা করে কি হবে? মামা ধমক দিয়ে বলল আমি কি চিন্তা করছি তুমি কি করে জানো? চালক বলল আপনি ওই লাশটাকে নিয়ে চিন্তা করছেন তাই না স্যার? মামা অবাক হয়ে বলল তুমি সিএনজি চালক, তুই সিএনজি থামাও। চালক বলল কেন স্যার, আপনি এখানে নামবেন? মামা বলল যে হ্যাঁ নামবো। মামা যখন টাকা দিতে যাবেন তখন মামা দেখলেন সেটা দেখে তিনি আরো ঘাবড়ে গেলেন। তিনি দেখলেন যে সেই চেহারাটা ওই লোকটা যে লোকটা তিনি পোস্টমর্টম করতে গিয়েছিলেন এবং যার পোস্টমর্টম করতে গিয়ে সমস্যা হয়েছিল এবং মাথায় যেখানে তিনি কেটেছিলেন সেই জায়গাটাতে একটা ক্ষত দেখলেন তিনি। এবং গেটের দারোয়ান তাকে, এবং এরপরে চুপতে তিনি বাসার সামনে এসে পড়ে যান এবং গেটের দারোয়ান তাকে বাসায় নিয়ে যান। তারপর সকালে জ্ঞান ফিরে মামার 4 দিন মামার জ্বর ছিল এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং এটাই ছিল ঘটনা। এবং তারপরে তিনি লিখেছেন যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমাদের এই ঘটনাটা ভালো লেগেছে এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চলে যাবো বাবুয়ের লাস্ট একটা স্টোরি শুনবো আমরা, তারপরে আমাকে বিরতিতে যাবো। লাস্ট আমরা যে স্টোরিটা শোনাবেন সেটা আমরা কি শুনে ফেলি। জি হ্যাঁ রাসেল ভাই, এই কাহিনীটা বেশ আগের, অনেকদিন আগের কাহিনী। এন্ড এটা শুনেছিলাম যে আমার এক মামার ফ্রেন্ডের কাছে আর কি। তো উনি যখন ওনার বয়স টিনেজ ছিল উনি খুব ঘোরাঘুরি করতেন আর কি, আড্ডাবাজি করতেন, এদিক ওদিক যেতেন। তো এরকম ঘোরাঘুরি করতে করতে উনি গ্রামে যান একবার কিছুদিনের জন্য বেড়াতে। তো গ্রামে যাওয়ার পর ওনার পরিচয় হয় ওনার একটা গ্রামের ফ্রেন্ড, সে এরকম মানে ঘোরাফেরা করে এবং সে জাদু টোনা শিখে আর কি। তো তার কিছু কর্মকাণ্ড দেখে তার খুব উৎসাহ হয়।
তো জিজ্ঞেস করে যে তুই কার কাছে শিখিস। তো ওনাকে নিয়ে যায় আর কি, যে দেখে যে একজন মানে লোক, সেই লোকটার মুখের মধ্যে আপনার পুরা কথা বলতেছে, হাসলে মুখের ভেতরে যে মাড়ি পুরো কালো, মানে দ্য হোল থিং ইজ ব্ল্যাক। আচ্ছা। এবং সে কথা বলে, তো উনি জিজ্ঞেস করুন, ভয় পায় আর কি। তো কথা জিজ্ঞেস করে যে গুরু আপনার মুখে এরকম হয়েছে কিভাবে? বলে আমি তো কালো জাদু করি, কালো জাদু যারা করে তাদের মুখ এরকম হয়ে যায় ভিতরে। এনিওয়েজ, তো তারপরে ওনাকে বলে যে উনি বলে যে আমাকে কিছু শেখান। তো বলে তোমাকে শিখতে গেলে তোকে ইসে যেতে হবে, মনসা দেবীর মন্দিরে যেতে হবে। ওখানে যে মানে কিছু টুকিটাকি বলে ওনাকে কিছু করতে। তো উনি এগুলো শুনে আগ্রহ পায়, কিন্তু কোনোদিন সাহস পায় না, কারণ মনসা দেবীর মন্দির নাকি সাপে ভর্তি আর কি পুরো জায়গাটা। তো যাক, ওখানে উনি কিছুদিন ওনার আশপাশে ঘোরাঘুরি করেন আর কি। তো ওইবার উনি চলে আসেন পরিচয়ের পরে। নেক্সট বার যখন উনি যান, তো উনি যে মানে আর কি ওখানে 1 দিন না 2 দিন যান। তারপর একদিন হঠাৎ করে শোনেন যে ওই সাধু যে ছিল বা যে সন্ন্যাসী, সে মারা গেছে। মারা যাওয়ার পর গ্রামের কেউ তাকে সৎকার করবে না, যদিও সে মানে ধর্ম অনুসারে সে সনাতন ধর্মাবলম্বী ছিল, কিন্তু তারাও আগ্রহী না তাকে করতে, কারণ সে পরবর্তীতে ওই ধর্মের বাইরেও উল্টাপাল্টা কাজ করতো আর কি। সুতরাং তাকে কেউ সৎকার করতে যাবে না। তো ওর যে ফ্রেন্ড ছিল, সে মোটামুটি দায়িত্বটা নেয় এবং তাকে নিয়ে আপনার ওই সৎকার করবে, পোড়ায় ফেলবে বা সামথিং লাইক দ্যাট, বা মাটিতে পুঁতে ফেলবে, কিছু একটা তাদের একটা রিচুয়াল আছে। তো যাই হোক, তো তাকে লাশ রেখে যায়, সাথে কেউ নাই। তো আমার যে ফ্রেন্ড ছিল তিনি আগ্রহ প্রকাশ করেন যে আমি সাথে থাকবো আর কি, আমি পাহারা দিব, তুই জোগাড় যন্ত্র কর। তো যখন নাকি উনি সে লাশের সাথে বসে আছে এবং তার লাশটা থাকতো আর কি, সে থাকতো হচ্ছে শ্মশানের কাছে একটা গাছ আছে, বট গাছের মতো আর কি, সেখানেই থাকতো। ওইখানেই নাকি তাদের ইটা থাকে মূল, তারা যে সাধনা টাধনা করে ওইখানে। তো উনি ওখানে বসে আছে, তো বলতেছে যে আস্তে আস্তে দুপুর গড়ায় বিকাল হয়ে যাচ্ছে, আমরা ট্রেন আসছে না তখনও, এবং বেশ মানে একটা ঠান্ডা বাতাস এরকম। তো বারবার উনি তাকাচ্ছে, বারবার ওনাকে যে শোয়া রাখছে, মানে একটা কাপড়ে মোড়ে রাখছে, মুখের দিকটা একটু খোলা। আচ্ছা। তো যখন নাকি প্রায় সন্ধ্যা গড়ায় গেছে, এরকম একটা সময় হয়ে গেছে, লাইক গোধূলির আগে দিয়ে, উনি তখন একটু কনসার্ন যে বন্ধু আসতেছে না, এরকম আছে। তখন নাকি উনি হঠাৎ করে দেখে যে ওই লোকটা হঠাৎ করে নড়ে চড়ে বসে চোখ মেলছে। চোখ মেলে তার দিকে তাকায় বলতেছে যে অনেক কষ্ট, এরকম একটা সাউন্ড করতেছে, গোঙাচ্ছে। তো উনি তো ভয়ে মনে করেন যে ওনার আত্মা পুরাই বের হয়ে গেছে এই ভয়ে, যে এরকম একটা জায়গায় এরকম একটা জিনিস দেখছে। উনি ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে। তো দৌড় দিয়ে বের হয়ে এসে মানে হাঁপাতে এক জায়গায় উনি মানে বেশ ভয় পায়। তখন উনি শিভার করতেছে এরকম সময়, এবং অন্ধকার গড়ে আসতেছে। এই সময় দেখো ওনার বন্ধু আরো 2জন লোক নিয়ে আসতেছে আর কি, ওরকম টাইপেরই আর কি, তারা ওই ধরনেরই করে। তো ওর জিজ্ঞেস করে যে, বলে যে তোর কি হয়েছে? বলছে যে আমি ভয় পাইছি, আচ্ছা, এরকম মনে দেখছি। তো ওনার বন্ধু বলে, আরে তুই কি দেখছিস? তুই নিয়ে যায় রাখে, যে ওখানে যেরকমই ছিল আসলে লাস্ট ওরকমই আছে, তার কিছুই হয়নি। যাই হোক, তারা তাকে সৎকার করে তাদের মতো। ওইটা পোড়ায় না, তারা মাটির নিচে কিভাবে সামহাও পুঁতে ফেলে বা সামথিং কিছু করে। তো করার পরে ওরা 2জন যখন চলে যাচ্ছে, তো বলতেছে যে তোমার বন্ধু এরকম করে কেন? তো বলতেছে যে ও কি দেখছে এরকম এসে। তো বলছে কি যে এটা দেখতেই পারে, মানে আমাদের গুরু যাকে দিয়ে কাজ করতো, সে শেষ মানে তার চলে যাওয়ার পরে, সে যখন প্রস্থান হয়ে গেল পৃথিবীতে, সে নাই চলে গেছে, তখন তার শরীরটার উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, এবং তাকে তুমি শিষ্য হিসাবেও ঠিক মতোই করে দিয়ে যাও নাই। তো সুতরাং তার শরীরের উপর এই জিনিসটা কন্ট্রোল নিছে, এবং সেই ধরনের জিনিস দেখতেই পারে, এটা স্বাভাবিক। আচ্ছা। এবং মানে যারা আমরা এই লাইনের মানুষ, তাদের কখনোই সুস্থ মৃত্যু হয় না, তাদের মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়। এটা মেনে নিয়ে আমরা এই পথে আসছি, এবং আমাদের মৃত্যুর পরে কোনো জগৎ নেই। ওকে। তখন এটা শোনার পরে উনি খুব ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন ওনার জাদুটোনা শেখার ইচ্ছা পুরো মাথা থেকে চলে যায়। আচ্ছা। এবং উনি সারপ্রাইজ হয়ে বলে যে এটা কেমন জিনিস যে মানে ইহকালেও আমি কিছু করতে পারলাম না, এবং আমার মরার পরও কোনো জায়গা নেই, তারপরে মেনে নিয়ে মানুষরা এই জায়গায় কেন যাচ্ছে,
এটা ওনার কাছে একটা বিশাল কোয়েশ্চেন হয়ে দেখা দেয়। আচ্ছা, স্টিল মানে উনি এই জিনিসটা এভাবেই চিন্তা করেন আর কি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি বাকিটুকু সময়ও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনা যাবো, এবং এটা একটা স্টোরি, যে স্টোরিটা আমার কাছে লেখা আছে, আমি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন এবং আশা করছি সেই স্টোরিটাই আমরা একটু পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবং তিনি লিখে আশা করি ভালো আছেন। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। এবং তিনি যেটা লিখছেন সেটা হচ্ছে যে আচ্ছা, ভূত এফএমের সকল লিসনারদের জানাই আসসালামু আলাইকুম। আমি রাকিব। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। আমি ভূত এফএমের শুরু থেকে একজন লিসনার, এবং কোন এপিসোড বা ঘটনা নেই ভূত এফএমে বলা হয়েছে আমি শুনিনি। আমি খুব অলস ধরনের লোক, তাই অনেক ঘটনা জানা সত্ত্বেও ঘটনা লিখতে বসিনি এতদিন। কিছু কারণে আমি ঘটনার জায়গাটা কোথায় তা বলতে চাচ্ছি না, শুধুমাত্র আপনার জন্য ঘটনার শেষের ঠিকানা ও ঠিকানা না বলার কারণ হিসেবে লেখা রইল। ঘটনাটি আমার দাদা বাড়ির গ্রামের এলাকার। ঘটনাটি আমার বাবার মুখে শোনা। 1970-এর দশকের শেষের দিকে ঘটনা। আমার দাদা বাড়ি এলাকার একটি মাঠের ভিটা নামক জায়গা আছে, যার আর এক নাম ভাষাচর। এই মাঝারি ফুটবল খেলার মাঠের সমান জায়গা, এবং যাতে বড় বড় 3-4টি বড় গাছ ও মাঝে মাঝে 3-4টি বড় গাছ ও মাঝে একটি ছোট পুকুর আছে। এবং এই মাঠের ভিটার চারিদিকে বিশাল বিল খাল। যত বন্যা হোক না কেন ওই জায়গাটা কখনো পানিতে ডুবে না, তাই তার নাম ভাষাচর। এই জায়গাটায় কেউ থাকতো না এমনিতেই, এবং ওই জায়গাটায় একটু ভয়ঙ্কর হিসেবে জানে সবাই। এবং কোন একদিন সকালে আব্বু দেখতে পায় মাঠের ভিটার দিকে দৌড়াচ্ছে। আব্বু দেখতে পায় যে ওই জায়গায় একজন হুজুর বা দরবেশ টাইপের লোক বসে আছে, যার পরনে জুব্বা এবং যার পাগড়ি রয়েছে, লম্বা দাড়ি রয়েছে। আব্বু গ্রামের লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কোথা থেকে সে এসছে, কেন এসছে, এই ধরনের প্রশ্ন, এবং কথার কোনো সে উত্তর দিচ্ছিল না। শুধু একজন তাকে খাওয়ার কথা বললে সে বলে, আমি তো সিদ্ধ করা ধানের ভাত খাই না, আমাকে আওলা চালের ভাত বা মসুরের ডাল দিও। এটাকে আমরা পড়েছি এর আগে, এটা আমরা পড়িনি কিন্তু। আচ্ছা, তারপরে অবাক করা বিষয় হচ্ছে যে বৃষ্টির পর তার কাছে গেলে দেখা গেল যে তার শরীর একটুও ভেজেনি, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, সে সেখানে বসছিল এবং কয়েক হাত জায়গা চারিদিকে মাটি শুকনো এবং তারপরে ভেজা মাটি। গ্রামের মানুষ তার কাছে বিভিন্ন রোগের জন্য পানি পড়া নিয়ে আসতো, এবং পানি পড়া খেয়ে মানুষ ভালো হয়ে যেত। কিছুদিনের মধ্যেই আশেপাশের সব গ্রামের মানুষ, গ্রামের মাঝে এই খবর ছড়িয়ে পড়লো। বেশ কিছু অবাক করা দিক ছিল, যেমন তিনি কোন মহিলা মানুষের সঙ্গে, তিনি মহিলার সাথে তিনি দেখা করতেন না। কোন মহিলা যদি তার কাছে আসতো এবং আসার নিয়তে বিলের পাড়ে নামতেন, তাহলে সে উল্টো ঘুরে বসা অবস্থায় থাকলেও সে বুঝতে পারতেন যে কাছে কোনো লোক থাকলে বলতেন যে ওই দিকে থেকে একজন মহিলা এদিকে আসছে, তাকে আসতে মানা করো। সে প্রতিদিন জুমাবারে সেখান থেকে আমাদের থানার কাছে একটি মাজার আছে, এবং সেখানে নামাজ পড়তে আসতেন, এবং আর প্রায় তিনি আসর, মাগরিব ও ঈশার নামাজ পড়তে এই মাজারে আসতেন। যদিও মাজার থেকে আমাদের গ্রাম 5 কিলোমিটার দূর, আর ভ্যান রিক্সা ছিল না, তবুও তিনি আজানের পর আমাদের গ্রাম থেকে বের হতেন আর নামাজের আগে মাজারে পৌঁছে যেতেন। জুম্মার নামাজের পর যারা পানি পড়ার জন্য গ্রামে অপেক্ষা করতেন, তারা দেখতেন 2 কিলোমিটার দূরে সাদা কাপড় পরা কেউ আসছে, এবং 30 সেকেন্ডের মধ্যে দেখতেন যে 1 কিলোমিটারের কাছাকাছি, তার 30-এর কম সময়ে একদম কাছাকাছি। ওই মাঠের ভিটায় তিনি একাই থাকতেন, এবং ছোট খড়ের ঘর তুলে গ্রামবাসীরা যেতে বানিয়ে দিয়েছিল।
ছিল। তার একটি কড়া নিষেধ ছিল যে সন্ধ্যা থেকে রাতে রাতে তার ফিরে না আসা পর্যন্ত কেউ ওই মাঠের ভিটায় যেন না যায়। তখন এই থানায় একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, যিনি এখনো আছেন। তিনি তার ছেলের বয়স যেটা হচ্ছে 10-এর একটু বেশি, একটি সমস্যা নিয়ে ওই হুজুরের কাছে, ওই হুজুরের উদ্দেশ্যে রওনা দেন এবং যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তিনি তার ছেলেকে তিনি আর তার ছেলে গিয়ে দেখেন যে সেখানে হুজুরটি নেই। তারা ভাবেন হয়তো এখানেই কোথাও আছে। হঠাৎ তারা বট গাছগুলোর পেছনে পানি পড়ার শব্দ পান। তিনি ভাবেন হয়তো হুজুর পেছনের পুকুরে উঁচু করছেন, তাই তার ছেলেকে নিয়ে বট গাছের পেছন দিকে থাকা পুকুরটির দিকে যান। গিয়ে তিনি এবং তার ছেলে দেখতে পান এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে পুকুরে পানিতে। তার মাথা আকাশে, মানে এত লম্বা যে মানুষটিকে দেখে তারা অনেক ভয় পেয়ে যান এবং তার ছেলে চিৎকার দেন। আর ওই মানুষরূপী অবয়বটি তখন রাগান্বিত হয়ে তাদের দিকে তাকায় এবং দুজনকে ধরে ঢিল দেয় এবং এত বিশাল দেহের ঢিলে তারা মাঠের ভিটা থেকে দুজনকে ধরে মানে ছুঁড়ে মারে আর কি। ঢিল দেওয়া বলতে তিনি তাই বুঝিয়েছেন যে দুজনকে ধরে ছুঁড়ে মারে এবং এত বিশাল দেহের একজন যখন ছুঁড়ে মারে তখন তারা ওই মাঠের ভিটা থেকে অনেক দূরে গিয়ে পড়েন এবং ডাক্তারের ছেলেটি জ্ঞান হারিয়ে যায়, তার জ্ঞান হারান তিনি। এবং কিন্তু অনেক ব্যথা পাওয়ার পরও ডাক্তার জ্ঞান ছিল এবং তিনি নিজের সর্বোচ্চ কণ্ঠস্বর, মানে সবচেয়ে বেশি উঁচুতে যত শক্তি আছে সেই তাদের চিৎকার করেন। তিনি আসলে চিৎকার করে মানুষজন ডাকতে থাকেন এবং কিছুক্ষণ পর গ্রামের একজন ডাক শুনে গ্রামের অন্যদের ডেকে নিয়ে আসে এবং তখন অন্ধকার হয়ে গেছে এবং সবাই তাদের ধরে তুলে গ্রামে নিয়ে আসে এবং হুজুর আসার পরে ডাক্তারের সাথে পুরো ঘটনাটি খুলে বলে এবং হুজুর তাদেরকে পানি পড়া দিয়ে সুস্থ করেন। কিন্তু ঘটনাটি ঘটায় গ্রামের মানুষ হুজুরের উপর ক্ষুব্ধ হন। তাই কোনো একদিন কাউকে কিছু না জানিয়ে হুজুর গ্রাম ছেড়ে চলে যান। তিনি কোথা থেকে এসেছিলেন এবং কোথায় গিয়েছেন কেউ জানে না। এবং এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর এই মাঠের ভিটা নিয়ে একটি ছোট্ট ঘটনা আছে যা আমি অন্য একদিন পাঠাবো। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো। আপনার নামটা প্লিজ একটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমি আবু নাইম মোহাম্মদ আসিফ, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনবো। তো ভাইয়া, আমি আজকে যে ঘটনাটা বলবো প্রথমে, সেটি 1993 সালে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। আমার আব্বু গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তার পোস্টিং ছিল রাজশাহীতে। আচ্ছা। সেই দরুন আমাদের বাসা, যে বাসা আমরা থাকতাম, জি জি, সেই বাসায় আমার আম্মু একা থাকতেন আর আব্বু তখন অফিসের কাজে আর কি যেতেন বাসা থেকে। তো আম্মু ওই সময়টুকুতে একা থাকতেন। এর জন্য আম্মুকে দেখাশোনা করতে বাড়ি থেকে দাদি আর আমার চাচাকে নিয়ে আসা হয়েছিল। এখানে বলে রাখা ভালো যে আমার আপু, যে আমার বড় বোন, জি জি, তখন ও আম্মুর পেটে ছিল। আচ্ছা। তো ঘটনা যেদিন ঘটলো সেদিন ছিল জোহরের রক্ত। জি। জোহরের রক্ত, আমার দাদি নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পরে তিনি ওই রুমেই শুলেন আর কি, বেডে। জি। তো এমন সময় আম্মু ঘরের কাজকর্ম করছিলেন। ঘরের কাজকর্ম করার সময় করতে করতে আর কি দাদি যে রুমে শুয়েছিলেন সেই রুমে ঘরে আসবাবপত্র মশার জন্য গেলেন আর কি। তো আম্মুকে দেখার পরে হঠাৎ করে দাদির মধ্যে থেকে একটি পুরুষ আওয়াজ, যিনি বলে উঠলেন আসসালামু আলাইকুম। তো একদম হঠাৎ করে বলে উঠলেন আসসালামু আলাইকুম। তো আম্মু তো এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এবং তিনি অনেকটা বিস্মিত এবং ভয় পেয়ে গেলেন। তো তিনি ওই অবস্থায় কি করবেন বুঝতে না পেরে তিনি যত দ্রুত সম্ভব বাসার গেটটা খুলে তিনি নিচে চলে যান, যে কাউকে পান কিনা তার সাথে যাতে বাসায় যায় ঘটনাটা পর্যবেক্ষণ করতে পারে। তো নিচে গিয়ে দেখলেন যে আমার চাচা, তিনি গল্প করছেন। তো তাকে গিয়ে সব ঘটনা বললেন আম্মু। তো আমার চাচা বললেন যে ঠিক আছে চলো বাসায় দেখি কি হয়েছে। তো চাচা আম্মুর সাথে বাসায় গেলেন।
যাওয়ার পরে দাদির সাথে কথা বলার চেষ্টা করলেন, মোটামুটি অনেক কথা হলো, কিন্তু বেশি কথা আমার চাচার সাথে বলতে চাইলেন না। তো এই সময় বললো যে আমার আম্মুর সাথে নাকি উনি কথা বলবে, আমার আম্মুর সাথে কথা বলা দরকার তার। তো দুপুর টাইম শেষ হয়ে গেল, দুপুরের ওইদিকে আব্বুর অফিসও শেষ, আব্বু বাসায় আসলেন, এসে দেখলেন যে দাদির সাথে এরকম, দাদি পজিটিভ অবস্থায় আছে আর আমার কাকার সাথে কথা বলতে চাচ্ছেন না। তখন আব্বু বসলেন কথা বলার জন্য যে কি দরকার। তো এখানে রাসেল ভাই আগে বলা উচিত ছিল যে আমার দাদির সাথে 7টা জিন স্টে করতো, যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, 6টা জিন ভালো, 1টা জিন খারাপ। তো আব্বু বললেন যে আপনাদের কি দরকার, আপনারা কেন আসছেন? তো বলতেছে যে তুই তো তোর আম্মাকে বাড়ি থেকে অনেক দূরে রাজশাহীতে নিয়ে আসলি, আমাদের তো থাকার জন্য একটা রোগী দরকার, তুই তো জানিস তোর আম্মু রোগী, তো আমরা তো বাড়িতে একা একা থাকতে পারতেছি না, আমাদের এখানে থাকার জায়গাতে। তো আব্বু বললেন না, এটা সম্ভব না, আমার স্ত্রী এখন গর্ভাবস্থায় আছেন আর যে কোনো সময় ভয় পেতে পারেন, আর আপনারা তো অস্বাভাবিক কিছু করতেই পারেন, আমার ফ্যামিলি ক্ষতি হতে পারে। ঠিক মানে বিশ্বাস করছিলেন না। হ্যাঁ। তো তারপরে উনি বললেন যে আপনারা যদি এখন না যেতে চান তাহলে আমার বাধ্য হতে হবে আমার আম্মাকে বাড়িতে পাঠানোর জন্য। আচ্ছা। তো ওনারা যখন লাস্টে কোনো সমাধান বের করতে পারলেন না, তখন আমার বাবা যে উনি বাধ্য হলেন দাদিকে বাড়িতে পাঠিয়ে দিতে, এবং তিনি শেষ পর্যন্ত এটাই করলেন, দাদিকে বাড়িতে পাঠিয়ে দিলেন। আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি। আমি সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডা ব্যারেক থেকে, বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে 2nd ইয়ারে পড়ছি। তো ঘটনাটা আমার ভাগিনার কাছ থেকে নেয়া, ওর সাথেই ঘটে। ওর বয়স হচ্ছে 11 কিংবা 12 এরকম। ও পড়তো রামপুরার কোনো একটা মাদ্রাসায়, মাদ্রাসার নামটা আমি উল্লেখ করছি না, মেরাদিয়াতে অবস্থিত। তো মাদ্রাসার চারিদিকটা ছিল পানি টাইপের, পানি ছিল এবং ধান ক্ষেত ছিল এরকম। তো ওদের মাদ্রাসার নিয়ম ছিল রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। একদিন রাতের বেলা ওরা ফ্রেন্ডরা 3-4 জন গল্প করতে করতে রাত প্রায় 2টার মতো বেজে যায়। তো হঠাৎ করে ওরা শুনতে পেল যে বাহির থেকে আওয়াজ আসছে যে একটা কাপড়, মানে কাপড় নেড়ে রাখলে বাতাসে কাপড়ের একটা একটার সাথে বাড়ি খেলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ। তো ওরা কৌতূহলবশত জানালার কাছে গেল। ওরা দেখলো ওখানে তো কোনো কাপড় নেড়ে রাখা পসিবল না এবং কোনো কাপড় নেই। তো ওদের চোখটা গেল একটু দূরে, ধান ক্ষেতের আইল যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায়, ওখানে দেখলো যে একটা মহিলা বসে আছে, সাদা কাপড় পরা। মহিলার চুলগুলো মানে ছাড়া ছিল এবং বাতাসে উঠছিল। তো কিছুক্ষণ ওরা ওটা নোটিস করছিল। একটু পর ওই মহিলাটা ওদের দিকে তাকালো, আর তাকানোটা এরকম ছিল যা স্বাভাবিক মানুষের জন্য পসিবল না। মহিলাটার মাথাটা পুরোটা ঘুরে গিয়েছিল ওদের দিকে। মহিলাটা সামনের দিকে বসেছিল, মাথাটা পুরোটা ঘুরে যায়। এটা দেখে ওরা ভয় পেয়ে যায় এবং জানালা অফ করে দেয়। এটার হুজুরদেরকে বলে না ওরা। তো এর 2-3 দিন পর আমার ভাগিনা রিয়াদ, ওর রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওর এক ফ্রেন্ডকে বলে চল তুই একটু বাইরে দাঁড়া, আমি ওয়াশরুমে যাব। তো ওর ফ্রেন্ড কথা মতো বাইরে দাঁড়ায়, ও ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর বাহির থেকে কেউ বলছে এই দরজা খোল, আর দরজায় প্রচন্ড জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ওর হুজুরের কণ্ঠে বলছে দরজা খোল। ও চিন্তা করলো হুজুর তো খুব রাগী, হয়তো মারতে পারে, বেত নিয়ে আসছে কিনা। আমি একটু ও ভয় পেলেও কৌতূহলবশত দরজার কোনো একটা ছিদ্র দিয়ে দেখে যে হুজুরের হাতে বেত আছে কিনা। তো বাইরে তাকালো, দেখলো যে আসলে কথা বলছে যিনি, ওর হুজুরের কণ্ঠে কথা আসছে, কিন্তু ওটা ছিল কালো টাইপের একটা কিরকম। আর ও কোমরের নিচ থেকে দেখে পা গুলো খুব ছোট ছোট ছিল, মানুষের মতো না, কিছুটা নখগুলো খুব বড় বড় ছিল। আর ও দেখতে পায় বাম হাতের নখগুলো দেখেছিল খুব বড় বড়। আর ওটা শরীরের ভেতর দিয়ে পেছনের বেসিন বা ওয়াল এগুলো দেখা যাচ্ছিল, এরকম ছিল। ও এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, হুজুর আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে এরকম। কিছুক্ষণ পর হুজুর আসছিল। হুজুর
যখন আসে তার কিছুক্ষণ আগেই ওই জিনিস অবয়বটা বাতাসে মিলিয়ে যায়। তো হুজুর আসার পর দরজা খুলে আর ও কিরকম যেন নর্মাল টাইপের আচরণ করতে থাকে। হুজুর দোয়াটা পরে ওকে ফু দিয়ে দেয়, বলে এগুলো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো এর কিছুদিন পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন আসে। রাতের বেলা ও নাকি ঘুমের ঘরে হাঁটতো। আচ্ছা। ঘুমের ঘরে হাঁটতো। ওর যখন ঘুম ভাঙতো ও দেখতো ও জানালার কাছে মেঝেতে পড়ে আছে। একদিন রাতের বেলা এমন হয় যে ও এরকম হঠাৎ করে ওকে কে যেন একটা চড় মারে, ও উঠে দেখে ও মেঝের এখানে দাঁড়িয়ে আছে, স্টিল দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো ঘুমিয়েছিল। তো এটা ও চিৎকার শুরু করে, ওর ফ্রেন্ডদেরকে বলে। ওর ফ্রেন্ডরা তারপর হুজুরদেরকে বলে যে এরকম এরকম হচ্ছে। তারপর ওকে কবিরাজ দেখানো হয়, ও আস্তে আস্তে স্বাভাবিক হয়। এর কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে। ইয়াসিন নামে ওদের একটা ফ্রেন্ড ছিল। ওদের মাদ্রাসার নিয়ম ছিল যে যারা একটু দুর্বল ছাত্র ওরা রাতের বেলা যাতে পড়তে পারে, এই জন্য রাতের 3 তলার একটা রুম ওদের জন্য রিজার্ভ ছিল। একদিন রাতের বেলা ইয়াসিন বলল, আমার আজকে পড়া কমপ্লিট হয়নি, আমি আজকে উপরের রুমে পড়বো, তোরা কি যাবি? বললো, না আমরা যাব না, তুই যা। তো ইয়াসিন গেল। কিছুক্ষণ পর ওদের মধ্যে একজন ফ্রেন্ড বলল, ইয়াসিন এতক্ষণ আধা ঘন্টা হয়ে গেল, আমি একজন বললো যে আমি গিয়ে দেখে আসি। তো ও গেল। ও জানালার এখান থেকে দেখলো যে ইয়াসিন পড়ছিল, খুব জোরে জোরে পড়ছিল, আর ওর চোখগুলো মানে স্বাভাবিক মানুষের তুলনায় একটু বড় দেখাচ্ছিল, আর চোখগুলো খুব লাল হয়ে আছে। তো ও জানালা এখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইয়াসিন এমন ভাবে ওর দিকে তাকালো, ওর মাথা পুরোটা ঘুরে যায় এরকম, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা দেখার পর ওখান থেকে দৌড় দেয়, চিৎকার করে। ও আসে, ওর ফ্রেন্ডদেরকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর ফ্রেন্ডরাও দেখে যে ইয়াসিনের ও পড়ছে, ওর চোখগুলো বড় বড় লাল হয়ে আছে। ওরা হুজুরদেরকে ইনফর্ম করে। হুজুররা আসে যে হুজুরটা বলা হয়তো বা জিনে আসর করছে বা এরকম। তো দোয়া পরে ওটা ঠিক করে। এর কিছুদিন পর ওই ওরা রাতের বেলায় গল্প করছিল, ওদের ঘুমাতে দেরি হয়ে যায়, 2টা বাজে এরকম। হঠাৎ করে ওরা শুনতে পায় সেই বাইরে কাপড় নেড়ে রাখলে যেরকম আওয়াজ হয় বাড়ি খেলে, ওরকম আওয়াজ। তো ওরা জানালার এখানে যায়, আবারও দেখতে পায় সেই ধান ক্ষেতের ওখানে আইলের মধ্যে বসে আছে ওই সাদা কাপড় পরা মহিলাটা। বাতাসে চুল উঠছিল, ওই মহিলাটা বসে আছে, এবং ওর পাশে আরেকজন কালো কাপড় পরা মহিলা বসে আছে। দুজন একসাথে বসে আছে, আর ওরা মাথা নিচু করে কিছু একটা করছিল। কিছুক্ষণ ওরা দেখছিল, একটু পর কালো কাপড় পরা মহিলাটা ওদের দিকে তাকালো, আর ওরা যেটা দেখলো যে মহিলাটার মুখে রক্ত এরকম মাখানো, আর মহিলাটা নিচ থেকে কিছু একটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম। তো এটা দেখার পর ওরা খুব ভয় পেয়ে যায়, সাথে সাথে হুজুরদেরকে বলে। হুজুররা এসে তারপর দেখে ওখানে আর কিছু। পরদিন সকালে হুজুরদের বললে, হুজুররা বলে, হয়তো আমরা শুনেছি এখানে অনেক কিছু খারাপ আছে, বাট স্পেসিফিকলি কিছু জানি না। এরপর থেকে হঠাৎ 2-1 দিন পর পর বা কিছুদিন পর পর ওই ধান ক্ষেতের মধ্যে সকালবেলা নাকি মানুষের মৃতদেহ পাওয়া যেত। আর সবচাইতে মানে অবাক করার বিষয় যেটা, যে ওগুলো কোনোটা হাত ছিল না, কোনোটা পা ছিল না এরকম। তো আর মানুষ দেখতো যে ওই হাত পা কেটে ফেললে যেরকম ওরকম না, আসলে সর্বশক্তি দিয়ে মানুষ যদি কারো হাত পা ছিঁড়ে ফেলে তেমন হয়ে থাকতো। তো এগুলো দেখতো, এবং লোকমুখে শোনা যে অনেক আগে থেকেই নাকি অনেক আগে থেকে এখানে নাকি ওই রাতের বেলা যারা যায় বা কৃষক যারা, ওনারা রাতের বেলা মৎস্যজীবী যারা ওরা যায়, দেখতে পায় যে এই 2জন মহিলা এখানে থাকে, ধান খেতে এখানে বসে থাকে। অনেক কিছু ওনাদের সাথেও এরকম হয়, কিন্তু ওনারা কোনো ক্রমে বেঁচে যায় এখান থেকে, কিন্তু অনেকের সাথেই এরকম হয়। তো এরপর আমার ভাগিনাকে এখান থেকে নিয়ে আসে। তারপর ওর প্রবলেম ছিল অনেকদিন, এরপর কবিরাজ দেখানোর পর সেটি। এটাই ছিল আমার ঘটনা। রাসূল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। যেটা করি সেটা হচ্ছে একটা ঘটনা আপনাদের শোনাই। তো যে ঘটনাটি আমি শোনাবো, এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে আপনি ভালোই আছেন। আমি ভূত আশ্রমের একজন নিয়মিত শ্রোতা। আমার ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আমার কাছে ভৌতিক মনেই হচ্ছে। আমার
পরে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আপনাকে মেইল করলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম আজিজুল হাকিম, আমি মানিকগঞ্জের শিবালয় থানার শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট পড়ছি। মাসখানেক আগে আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। একদিন আমার বাসায় ফিরতে একটু রাত হয়ে যায়। রাত 9টা বাজে। আমি রাস্তা দিয়ে বাসায় ফিরছিলাম, এমন সময় আমার পায়ের নিচে নরম কিছু একটা পড়ে। আমি পায়ের নিচে মোবাইলের লাইট দিয়ে চমকে উঠি। আমি দেখলাম একটা কালো কুচকুচে সাপের মাথা আমার ডান পায়ের নিচে। সাপটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। সাপের কামড় খাওয়ার ভয়ে আমি সাপের মাথাটা ছাড়িনি। আমি আরো জোরে সাপটার মাথায় চাপ দেই। এমন অবস্থায় সাপটার লেজ অনেক ছটফট করছিল। প্রায় 5 মিনিট পরে সাপের লেজটা নিস্তেজ হয়ে যায়। তখন আমি বাড়ি ফিরে যাই। সেদিন থেকেই আমার সাথে নানা রকম ঘটনা ঘটতে শুরু করে। সেদিন রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি। স্বপ্নে একজন লোক আমাকে তাড়া করছে। এক সময় লোকটি আমায় ধরে ফেলে। এমন সময় লোকটি আমার গলা টিপে ধরে। প্রচন্ড ভয়ে তখন আমার ঘুম ভেঙে যায়। গলাটা প্রচন্ড শুকিয়ে যায় বলে পানি খেতে বাইরে যাওয়ার জন্য বারান্দা পর্যন্ত গিয়ে দেখি আমাদের বাড়ির সবচেয়ে বড় আম গাছটার নিচে সেই স্বপ্নে দেখা লোকটি আমার থেকে দাঁড়িয়ে আছে এবং আমার থেকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখার পর প্রচন্ড ভয়ে জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফেরে তখনও অন্ধকার। আমি বারান্দা থেকে ওঠার পর আমি আবার দেখি সেই লোকটা আমাদের বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আর আমাকে বলছে, তোর জন্য আমার ছেলে মারা গেছে, আমার ছেলেকে ফেরত দে। কথাগুলো শোনার পর আমি আবার জ্ঞান হারাই। পরের দিন বিকেলে আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আমি সপরিবারে পরিবারের কাছে আমি আমার সম্পূর্ণ ঘটনাটা বলি এবং ঘটনা শোনার পর সেই দিনই আব্বু আমাকে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যান এবং হুজুর যা বলেন তা হলো, রাতে আমি যে সাপটি পা দিয়ে মেরেছিলাম সেটি মূলত সাপ ছিল না, ওটি একটি জিন ছিল। অতঃপর হুজুর আমাকে পানি পড়া খেতে দেন এবং আমার গলায় 21 দিন পানি পড়া খেতে দেন আর 21 দিন একটা তাবিজ দেন। সেই তাবিজটি গলায় রাখতে বলেন। আরো কিছু নিয়ম বলবেন। তারপর আমি সামনাসামনি কিছু দেখি নাই, কিন্তু আমি প্রায়ই স্বপ্নে দেখি সেই লোকটি খুব কাঁদছে আর বলছে, আমার ছেলেকে ফেরত দাও। এখন আমার খুবই খারাপ লাগে। বারবার মনে হয় কেন সেই দিন সাপটাকে মারলাম। তো এইরকম একটা ঘটনার সবচাইতে বড় যে দিকটা, সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে আপনি ভাবতে পারেন যে আপনি যেই মানুষটিকে স্বপ্নে দেখলেন, চোখ মিলে বাইরে গিয়ে দেখলেন, বাস্তবে সেই মানুষটি দাঁড়িয়ে আছে। আমি যদি মনে করি আমাদের বাস্তব এবং স্বপ্ন দুটো তো একটা হচ্ছে আমাদের কাল্পনিক হতে পারে, আবার যদি মনে করি সেটা অন্য কোনো একটা পৃথিবী, যে পৃথিবীতে আমরা ঘুমের মধ্যে ট্রাভেল করতে পারি। খুবই অ্যাবসার্ড কথা বলছি, বাট ধরে নেই আমরা। বাট
বা আমরা কল্পনার জগৎ যদি বলি, তাহলে জগৎ মানে তো পৃথিবী। আমরা বলি যদি কল্পনার জগৎই হোক না কেন বা স্বপ্নের জগৎই হোক না কেন, সেটা অন্য একটা জগৎ, সেই জগৎ থেকে কোনো একটা মানুষ যার হয়তো পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই, আপনার মাথার ভেতরে এই অবয়বটা তৈরি হয়েছে, ওই মানুষটার চেহারা হয়তো আপনার মাথার মধ্যে তৈরি হয়েছে, এরকম কোনো মানুষ যদি বাস্তবে আপনার সামনে এসে দাঁড়ায় এবং আপনার সাথে কথা বলতে চায়, আপনার সাথে কমিউনিকেট করতে চায়, কেমন লাগবে বলুন? এবং এইরকম কোন মানুষের সাথে আজকে রাতের বেলাতেও ঘুমাতে গিয়ে ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙে উঠে যদি দেখা হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? SMS করে জানান। আমি SMS পড়বো। তার আগে আপনার তো SMS করতে কিছু টাইম লাগবে। আমি কিছু ফেসবুকের আপনারা যারা আছেন তাদের কিছু ঘটনা, তারপরে কিছু লেখা পড়ে আসি। আচ্ছা, রেডিও ফুর্তি যে পেজে আছি সেটাতে দেখতে পাচ্ছি যে আমাদের লিখেছেন উই আর এনজয়িং ভূত এফএম, লিখেছেন মি মোহাম্মদ। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন তারিফ এবং তিনি শুনছেন, আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছি SD তানজির আমাদের সঙ্গে। এবং শুধু আমি আপনার মেসেজটা কিন্তু পড়েছি, আপনি এখনো পাঠাচ্ছেন, বাট আমি কিন্তু পড়েছি আপনি যেটা লিখেছিলেন, তাই না? শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে রুমে একা শুনছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওল্ড ঢাকা থেকে সাইফ ইসলাম। এছাড়াও সর্বশেষ ঘটনাটি জোস ছিল, তানভীর রহমান ইমন আমাদেরকে লিখেছেন এটি। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি HM নাজমুস সাকিব এবং তিনি আমাদের সঙ্গেই আছেন। আমাদের সঙ্গে রয়েছেন আনিস কোকরা আনিস। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমন খান। আনিসের মিস হয়ে গেছে আজকের এপিসোডে, সেটা তিনি তাই লিখেছেন। ইমন খান আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে, তিনি লিখছেন। আচ্ছা, বগুড়ার সবাই যেহেতু আপনারা শুনছেন আমাদেরকে, আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাচ্ছেনও, কিন্তু আমি দেখতে পাচ্ছি আরো ঘটনা চাই আপনাদের কাছ থেকে। বগুড়ার যত ঘটনা আছে সব ঘটনা শুনতে চাই এবং বগুড়া জেলার মধ্যে যত রকমের ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আছে সবকিছু জানতে চাই। এবং আমরা বগুড়ায় আসবো, কিন্তু খুব তাড়াতাড়ি আসবো। আমাদের সিলেট বাকি আছে, বগুড়া বাকি আছে, রংপুর বাকি আছে, কত কিছু বাকি আছে আমাদের এখনো। আমরা সব জায়গাতে আসবো, কিন্তু আপনাদের ঘটনা যেখান থেকে আমরা বেশি পাবো সেখান থেকে আসবো। একটা সময় হতো এরকম যে আমরা সবচেয়ে বেশি পেতাম খুলনা থেকে এবং রাজশাহী থেকে, এখন অনেক কমে গেছে। সুতরাং যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন। যদি আপনারা চান যে আমাদেরকে ঘটনা পাঠাতে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের ভূত এফএম, সেখানেও দেখছি যে নিপু আমাদেরকে লিখেছেন আজকের ঘটনাগুলো দারুণ হয়েছে, তার কাছে ভালো লেগেছে, জেনে আমার খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান জামান এবং তিনি বলছেন যে বাবুঘাট ঘটনার প্রশংসা করেছেন। বাপি খন্দকার আমাদের সঙ্গে আছেন, শেষের ঘটনাগুলো সেই মজার। আমি তো বলছি রাত বাড়লে ঘটনার মজাও বাড়ে। ইমরান জেরিন আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন ভূত এফএম শুনছেন তিনি। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি মোহাম্মদ রুবেল আছেন আমাদের সঙ্গে এবং তিনি কাতার দোহা থেকে শুনছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল শাপলা। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিমন হোসেন, আয়েশা চৌধুরী আমাদের সঙ্গে আছেন, তপু রায়হান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইব্রাহিম খালিদ। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাজাদ আলম। এছাড়াও আফিকুল ইসলাম আফিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুল উজ্জ্বল সহ আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আশা করছি আপনাদের সবার উপস্থিতি আমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের সঙ্গে লিমন শাহরিয়ার রাজশাহী থেকে লিখেছেন যে আমি হার্ট অ্যাটাক করবো ভাই ভয়। তিহান আমাদের সঙ্গে আছেন চিটাগাং থেকে এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনিকা এবং তিনি বলছেন লাস্ট স্টোরিটা আমার সাথে ঘটেছে। ও মাই গড, তাই নাকি? আপনি আপনার ঘটনা এক্ষুনি লিখে পাঠান আমাদেরকে। আমাদের
অ্যাড্রেসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো, আপনি একটু প্লিজ নোট করবেন, খাতা কলম নিয়ে আসুন দরকার হলে। রিভান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন ফিলিংস স্কেয়ার্ড। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুবাব ক্যান্টনমেন্ট থেকে, অনেক ভালো লাগছে। জাহিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন হচ্ছে লিমন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তারিক চট্টগ্রাম থেকে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি বলছেন মিথ্যা কাহিনী বলে কি লাভ। অবশ্যই মিথ্যা কাহিনী বলে কি লাভ, আপনি মিথ্যা কাহিনী কেন বলবেন? আমার তো জাজ করা সম্ভব না যে আপনি মিথ্যা বলছেন না সত্যি বলছেন। তবে মিথ্যা কাহিনী বলা যেরকম ঠিক না, সেরকম কোন কাহিনীকে মিথ্যা মনে করাও ঠিক না। তার কাছে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা থাকতে পারে। তাই আমরা খুব বেশি জাজ করে ফেলি যখন তখন মানুষকে, এবং আমরা যে কোনো মানুষকে রাস্তাঘাটে দেখবেন, যে কোনো মানুষকে, আপনার কোনো একটা মানুষকে দেখে অকারণে বিরক্ত লাগছে বা সন্দেহ হচ্ছে, হলে সেই মানুষটা সেরকম না, হয়তো আমাদের এরকম। তো যাই হোক, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে সুজন আছেন, আমাদের সঙ্গে যেন নির্জন আছেন, এবং তিনি শুনছেন আমাদেরকে। আদনান পাবনা থেকে শুনছেন আমাদের সাথে, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে আছেন। আশা করছি আপনিও এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে অনেক আনন্দ গেছে আপনাদের প্রতিটা মুহূর্ত।